আসসালামু আলাইকুম সবাইকে ম্যাট্রিক্স নির্ণায়কের লেকচার 6 এ সবাইকে স্বাগতম। আমরা গত লেকচার অর্থাৎ লেকচার 5 এ আমরা 1.2 শুরু করছিলাম। ঠিক আছে? আমরা নির্ণায়ক শুরু করছিলাম এবং আমরা গত লেকচারটাতে গত লেকচারটাতে 1.2 এর জন্য যেসব থিওরি লাগবে সেসব থিওরি অনেকটাই দেখে ফেলছি মোটামুটি। ওকে? নির্ণায়ক রিলেটেড অনেক থিওরি দেখে ফেলছি। তো আমরা আজকে আরেকটা থিওরি পড়াবো নির্ণায়কের ধর্মাবলী। এই থিওরিটা পড়ানোর পরে আমরা অবভিয়াসলি 1.2 এর ম্যাথ স্টার্ট করব। ঠিক আছে? টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 এভাবে 1.2 এ আমি যদি তোমাকে একটু দেখাই 1.2 এভাবে 10 ক্যাটাগরির 10 টাইপের প্রবলেম আছে। ঠিক আছে? আমরা সবগুলো টাইপের প্রবলেম সলভ করব। সবগুলো টাইপের প্রবলেম হচ্ছে নির্ণায়ক রিলেটেড। ঠিক আছে? এই চ্যাপ্টারটাই যেহেতু নির্ণায়ক রিলেটেড তাইলে তুমি বুঝতেই পারতেছো এই চ্যাপ্টারে যতগুলো প্রবলেম থাকবে সবগুলোই হচ্ছে গিয়ে কি নির্ণায়ক রিলেটেড। ওকে? তো এখানে আ আ এখানে এই যে আমরা আজকে লেকচার অর্থাৎ লেকচার 6 এ আমরা টাইপ 4 পর্যন্ত দেখব। ঠিক আছে? এরপরের লেকচারে আমরা টাইপ 5, 6, 7, 8 এই ধরনের আ কিছু প্রবলেম দেখব। তারপর হচ্ছে 8, 9, 10 অর্থাৎ আমাদের আজকের পরে আরো ২ টা লেকচার লাগবে হচ্ছে এই নির্ণায়কটা শেষ করার জন্য। ওকে? তো আমরা আজকে পড়ব হচ্ছে টাইপ 4, টাইপ 4 পর্যন্ত। ওকে? তো আমরা এই বইটা আমরা ফলো করতেছি আমাদের যে টাইপ ভিত্তিক আমি যে অফলাইনে পড়াই আমার এই যে এই বইটা এই বইটা আমি ফলো করব। তোমরা যেকোনো বই চাইলে ফলো করতে পারো। তবে আ আমি রিকমেন্ড করব যে তুমি এই বই পড়ার পরে তুমি অন্য কোনো যেই বই আ তোমার আছে তুমি সেই বইয়ের ম্যাথ সবগুলো সলভ করতে পারবা। ঠিক আছে? এটা আমি এনশিওর করতে পারি। ওকে, তাহলে আমরা শুরু করি আমাদের নির্ণায়কের ধর্মাবলী। ওকে? তো নির্ণায়কের ধর্মাবলী কেন জানা প্রয়োজন? ঠিক আছে? ধরো আ আমি তোমাকে একটা নির্ণায়ক দিলাম। ঠিক আছে? আমি তোমাকে আ একটা নির্ণায়ক দিলাম যে 1, 1, 2, 2, 3, 3, 4, 5, 6 এইটা ধরো একটা নির্ণায়ক। ঠিক আছে? এরকম একটা নির্ণায়ক তোমার আছে। এখন তুমি কি করবা তাইলে এটার মান বের করার জন্য তুমি সিম্পলি তুমি বিস্তৃতি করবা। যে প্রথমে 1 নিবা, তারপরে 1 এর অনুরাশি নিবা। 12 মাইনাস 15 এরপর -1 নিবা। এই 1 এর অনুরাশি নিবা। 12 মাইনাস 15 এরপর +4 নিবা। 4 এর অনুরাশি নিবা। 6 মাইনাস 6 তাহলে কি আসলো ব্যাপারটা? এখানে 0, এখানে 0, এখানে কত? এখানে হচ্ছে মানে তুমি টোটাল ক্যালকুলেশন করলে 0 আসবে। ঠিক আছে? তাহলে দেখো এই যে নির্ণায়কের মান যে 0 হয়ে গেছে। ঠিক আছে? এই যে নির্ণায়কের মান যে 0 হয়ে গেছে ক্যালকুলেশন করার পর। ব্যাপারটা অনেকটাই সহজ হইতো না যদি আমরা একদম এই নির্ণায়কটা দেখে বলে দিতে পারতাম যে এই নির্ণায়কের মান 0। নির্ণায়কের চেহারা দেখেই কি বলে দেওয়া যায় নির্ণায়কের মান 0? আনসার হচ্ছে হ্যাঁ। এরকম কিছু বৈশিষ্ট্য আছে যে নির্ণায়কের চেহারা দেখেই তার মান কি হবে সেটা মোটামুটি জাজ করা যায়। আমরা সেই বৈশিষ্ট্যগুলো আজকে পড়ার চেষ্টা করব। ঠিক আছে? সেই ফিলোসফিটা আমরা দেখার চেষ্টা করব। যে নির্ণায়কের চেহারা দেখে তার মান সম্পর্কে আইডিয়া করা। ঠিক আছে? এবং নির্ণায়কের মান চেঞ্জ না করে কি করা যায় নির্ণায়কটাকে। ঠিক আছে? নির্ণায়কের ধর্মাবলী বলতে আমরা এগুলোই দেখব আসলে। ওকে? তাহলে দেখো আ এইখানে আমরা নির্ণায়কের এই যে ধর্মাবলী এগুলোকে আমরা ৩ টা ভাগে ভাগ করছি। ১ম ভাগটা হচ্ছে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকবে। তুমি কি করলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকবে। ২য় যে পার্টটা সেটা হচ্ছে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকবে কিন্তু চিহ্ন পরিবর্তন হবে তুমি কি করলে। ঠিক আছে? ৩ নাম্বার যে পার্টটা মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট সেটা হচ্ছে নির্ণায়কের মান কখন 0 হবে। একটা নির্ণায়কের কি বৈশিষ্ট্য থাকলে তার মান 0 হবে। ঠিক আছে? এই ৩ টা কেস আমরা দেখার চেষ্টা করব। আসো ১ম কেসে আসি আমরা যে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকবে। যদি বলা হচ্ছে একদম ১ম অংশটা বলা হচ্ছে যদি সারিকে কলাম এবং কলামকে সারিতে রূপান্তর করা হয়। ঠিক আছে? নির্ণায়কের মান অপরিবর্তিত থাকবে। যেমন ধরো আমি যদি একটা নির্ণায়ক লিখি, ধরো এইখানে আমি যদি একটা নির্ণায়ক লিখি, ধরো A, B, C, D, E, F, G, H, I এটা হচ্ছে একটি নির্ণায়ক। ঠিক আছে? ধরো এইটার মান যেটা আসবে এইটাকে তুমি যদি ট্রান্সপোজ করে দাও
ঠিক আছে? এইটাকে যদি তুমি ট্রান্সপোজ করে দাও, এইটারও ঠিক সেম মান আসবে। এটা কি বুঝছো? তাহলে এই নির্ণায়কের মান যেইটা আসবে, এই নির্ণায়কের মানও ঠিক সেইটা আসবে। এই নির্ণায়কের মান যদি 25 আসে, এই নির্ণায়কের মানও 25 আসবে। এই নির্ণায়কের মান যদি 0 আসে, এই নির্ণায়কের মানও 0 আসবে। ঠিক আছে? অতএব বুঝছো? তাহলে ১ নাম্বার পয়েন্ট আমরা বুঝছি। এরপরে হচ্ছে এরপরে হচ্ছে তুমি চাইলে এটা দেখতে পারো যে ধরো আমি তোমাকে যদি একটা নির্ণায়ক দিই, আমরা চাইলে এটা দেখতে পারি। ঠিক আছে? আমরা যদি একটা নির্ণায়ক নিই, ধরো 2 1 3 5 6 1 2 3, ধরো আমরা 2 নিলাম। এটা একটা নির্ণায়ক। এটার মান আমরা বের করে দেখি। তাহলে এইখানে 2 নিলে কত হবে? 12 -3 বিস্তৃতি করে আমরা মান বের করতেছি। তারপর -1 নিলে 10 -2, এরপর +3 নিলে 15 -12। তাহলে এটার ভ্যালু কত আসতেছে? 2, এখানে 9, 18 -8, তারপর হচ্ছে +9। ঠিক আছে? তাহলে এখানে আসলো 10, এখানে আসলো 9, তাহলে কত হচ্ছে? 1 9 হচ্ছে। ঠিক আছে? এইটাকে যদি আমরা ট্রান্সপোজ করে যদি ওই নির্ণায়কের মান বের করি, ধরো এটাকে আমরা ট্রান্সপোজ করলাম, এটাকে আমরা ট্রান্সপোজ করলাম। ঠিক আছে? এটাকে আমরা যদি ট্রান্সপোজ করি তাইলে আমাদের 2 1 3 থাকে, 5 6 1 থাকে, 2 3 2 থাকে। ট্রান্সপোজ করে আমরা যদি মান বের করি, 2 6 দুগুণে 12 -3, -5, 2 -9 +2, 2 হইলে 1 -18। তাহলে 2 ইনটু 9 18, তারপর হচ্ছে এইখানে হচ্ছে -7 +35, আর এইখানে হচ্ছে মাইনাস এখানে -17, 17 দুগুণে 34, -34। ঠিক আছে? তাও কত আসতেছে? 19 আসতেছে না? এখানে ১, 18 আর 19 এ 19। তাহলে দেখছো? এইটাকে ট্রান্সপোজ করে তুমি যদি বিস্তৃতি করো তাহলে যেটা আসবে, এইটাকে বিস্তৃতি করলে কি আসবে? সেম আসবে। ঠিক আছে? তো এটা আরেকটা তোমাকে ইনসাইট বলে দিই। যেমন ধরো আমরা পড়ছিলাম যে নির্ণায়কের মান আসলে সারি বরাবর তুমি যদি বিস্তৃতি করো যেটা আসবে, কলাম বরাবর বিস্তৃতি করলে সেটা আসবে। অর্থাৎ বিস্তৃতি করার নিয়ম হচ্ছে যেকোনো একটা সারি অথবা যেকোনো একটা কলাম বরাবর। এখন দেখো এইটাকে বিস্তৃতি করলে আমরা সারি বরাবর করছিলাম না? এইটাকে আমরা সারি বরাবর করছিলাম না? চাইলে কলাম বরাবর করলেও সেম আসতো না? তাহলে দেখো এটাকে আল্টিমেটলি কলাম বরাবর করলেও যদি সেম আসে, তুমি এইটাকে ট্রান্সপোজ করে করছো মানে আল্টিমেটলি তুমি এই যে বিস্তৃতিটা, এটা 2 5 2 দিয়েই করছো। তো এইটার কলাম দিয়েই করছো। তাহলে এটাকে সারি দিয়ে করলেও বিস্তৃতি 19 আসবে, কলাম দিয়ে করলেও বিস্তৃতি কি আসবে? 19 আসবে। ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে আমরা আশা করি এই জিনিসটা বুঝলাম। ঠিক আছে? এরপর আমাদের 2 নাম্বার পয়েন্ট, যে মান চেঞ্জ করা ছাড়া আমরা কি, কি করতে পারবো? ওকে? তো বলা হচ্ছে এখানে যে সারি, কলাম যোগ বিয়োগ করে অন্য সারি বা কলামে তুমি যদি বসাও তাহলে সেক্ষেত্রে নির্ণায়কের মান পরিবর্তিত হয় না। আমরা যদি এইটা যদি একটু কনসিডার করি, এই যে এটা যদি আমরা এইখানে পেস্ট করি অথবা অন্য নতুন একটা নির্ণায়ক নিই, ধরো আ এ এ বি সি এক্স ওয়াই জেড পি কিউ আর, ধরে নিলাম এটা একটা নির্ণায়ক। ঠিক আছে? তো এই নির্ণায়কের তুমি যে কোনো সারির সাথে যে কোনো সারি যোগ করে যদি তুমি যে কোনো একটা সারিতে বসাও, কিংবা যে কোনো কলামের সাথে যে কোনো কলাম যোগ করে তুমি যদি যে কোনো একটা কলামে বসাও তাহলে সেই নির্ণায়কের মান পরিবর্তিত হয় না। ফর এক্সাম্পল, এইটাকে আমি ধরো এইখানে এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C3। আমি চাইলে C1 আর C2 যোগ করে যে কোনো একটা কলামে বসাইতে পারি।
আমি চাইলে C1 এ বসাইতে পারি। ঠিক আছে? দেখো এই যে a প্লাস এক্স, b প্লাস ওয়াই, c প্লাস জেড, এক্স ওয়াই জেড, তারপর হচ্ছে এখানে পি কিউ। তাহলে আমি কি করলাম? এখানে আলটিমেটলি আমি এই যে পুরাতন C1 আর পুরাতন C2 যোগ করে কোথায় বসাইলাম? নতুন C1 এ বসাইলাম। এটা হচ্ছে আমাদের নতুন C1। নতুন C1 এটা সমান হচ্ছে গিয়ে কি? পুরাতন C1 প্লাস পুরাতন C2। পুরাতন C1 প্লাস পুরাতন C2। কথা ক্লিয়ার? এরপরে চাইলে আমরা এরকমও করতে পারি। এটা না করে চাইলে এইটা সমান আমরা ঠিক সেম জিনিসটা সমান দেখো, আমরা চাইলে এরকমও করতে পারি। ধরো এইটা হচ্ছে R1, এইটা হচ্ছে R2, এইটা হচ্ছে R3। আমি চাইলে R1 আর R2 যোগ করে কোথায় বসাইতে পারি? R1 এ বসাইতে পারি। তাহলে সেক্ষেত্রে a প্লাস b, এক্স প্লাস ওয়াই, p প্লাস কিউ। ঠিক আছে? v, y, q, c, z, r। ঠিক আছে? অর্থাৎ আমি কি করলাম আসলে? দেখো, এই যে আমাদের যে এই যে নতুন যে R1, a প্লাস b, এক্স প্লাস ওয়াই, p প্লাস কিউ, এটা হচ্ছে পুরাতন R1 এবং পুরাতন R2 এর সমষ্টি। আগের নির্ণায়কের R1 এবং আগে R2 এর সমষ্টি। ঠিক আছে? তাইলে এই কাজটাও করা যায় চাইলে। চাইলে ৩ টা কলাম অথবা ৩ টা সারি যোগ বিয়োগ করে তুমি যেকোনো একটা কলাম অথবা যেকোনো একটা সারিতে বসাইতে পারো। তাও নির্ণায়কের মান কি হবে না? পরিবর্তিত হবে না। কথা কি বুঝছো? কথা ক্লিয়ার? আচ্ছা, এটা চাইলে তুমি যেকোনো একটা এক্সাম্পলের সাহায্যে তুমি করতে পারো। যেমন ধরো এই যে সেম এক্সাম্পলটা যদি আমরা কনসিডার করি এখানে, আমরা যদি একটা এক্সাম্পল কনসিডার করি যে এইখানে ধরো 2, 1, 3 আছে তো, তারপর হচ্ছে 5, 6, 1 আছে, তারপর হচ্ছে 2, 3, 2 আছে। ঠিক আছে? এই এক্সাম্পলটা দিয়ে তুমি করতে পারো। এটার দেখো, এটার নির্ণায়কের মান হচ্ছে গিয়ে কি? 19। এখন আমরা একটু দেখি যে এইটার সারি কলাম যদি এই যে আমরা যদি এইটাকে এই প্রপার্টির মধ্যে ফেলাই, ঠিক আছে? ধরো ২ টা কলাম যোগ করে আমি তৃতীয় আরেকটা কলামে বসিয়ে নির্ণায়কের মান বের করে দেখি। ঠিক আছে? ধরো এই যে 2 প্লাস 1 হচ্ছে 3, 5 প্লাস 6 হচ্ছে 11, তারপর হচ্ছে 2 প্লাস 3 হচ্ছে গিয়ে কত? 5। বাকি কলামগুলো ঠিক থাকবে। ঠিক আছে? জাস্ট আমি ১ম কলামকে কি লিখছি? ১ম এবং ২য় কলামের সমষ্টি হিসেবে লিখছি। আসো দেখি এটার মান বের করি। তাহলে 3 হইলে 12 মাইনাস 3, মাইনাস 1 হইলে 11, 22 মাইনাস 5। ঠিক আছে? প্লাস 3 হইলে এই 3 নিলে ৩ 11 33 মাইনাস ৫ ৬ ৩০। দেখো তো এখানে ৩ ৯ ২৭, এখানে ৯ থাকে আর এখানে ৩, ৩ ৯ ২৭। তারপর হচ্ছে এখানে ১৭ থাকে, মাইনাস ১৭, আর এইখানে প্লাস ৯ থাকে। ঠিক আছে? তাইলে হুম, তাহলে কত হচ্ছে? দেখো ২৭ থেকে তুমি যদি ১৭ বিয়োগ করো ১০ থাকে, আর ১০ আর ৯ এ ১৯ থাকে। তাহলে দেখছো? আমরা কি করলাম? এই নির্ণায়কটাতে নতুন যে C1 সেটা ছিল পুরাতন C1 আর পুরাতন C2 এর সমষ্টি। ঠিক আছে? এটার করার পরেও আমার নির্ণায়কের ভ্যালু কি হয় নাই? চেঞ্জ হয় নাই। ঠিকই কত থাকছে? ১৯ থাকছে। ঠিক আছে? তো আশা করি এই প্রপার্টিসটাও তুমি বুঝছো। ঠিক আছে? ৩ নাম্বার প্রপার্টিস হচ্ছে সারি কলামের সাথে কোনো ধ্রুবক গুণ করে অন্য সারি কলামের সাথে যোগ বিয়োগ করলে। আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিই। ঠিক আছে? ঠিক সেম ঠিক সেম আমরা এই অংশটা কপি করে পেস্ট করি। এই নির্ণয়টা নিই। ঠিক আছে? তো তারা বলছে কোন একটা সারি কলামের সাথে কোন ধ্রুবক গুণ করে অন্য সারি কলামের সাথে যোগ করলে। যেমন ধরো আমরা এখানে আসলে কি করলাম? জাস্ট আমরা C1 এর সাথে C2 যোগ করলাম। কিন্তু যদি আমি এমন করি C2 এর সাথে আগে কোন একটা ধ্রুবক গুণ করব, এরপর C1 এর সাথে যোগ করব। ব্যাপারটা দেখো, ধরো আমি C2 এর সাথে k গুণ করব, এরপর C1 এর সাথে যোগ করব। তাহলে কত থাকবে? a প্লাস x ইনটু k, p প্লাস y ইনটু k, c প্লাস z ইনটু k, x y z, p q
ব্যাপারটা কি করলাম দেখো, আমরা C1 কে চেঞ্জ করলাম পুরাতন C1 আর K ইন্টু পুরাতন C2 এর গুণফলের যোগফল হিসেবে। ঠিক আছে? মানে আমরা প্রথমে দেখো, আমরা প্রথমে এই যে C2 এইটার সাথে K গুণ করলাম, এরপর সেটাকে C1 এর সাথে যোগ করলাম। যেই নির্ণায়কটা পাবো সেটার মান যত হবে আগে নির্ণায়কের মানও তত হবে। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? তো শর্টকাটে যদি আমি বলি, তুমি যে কোনো একটা কলামের সাথে কোনো কিছু গুণ করে অন্য কলামের সাথে সেটাকে যোগ করতে পারবা। সেক্ষেত্রে নির্ণায়কের মান পরিবর্তিত হবে। এইখানে আবার একটা সিস্টেম আছে দেখো, কনফিউশন একটু ক্লিয়ার করি। তুমি যদি এরকম না করে, তুমি যদি এই জিনিসটাকে এরকম করো, ধরো এখান থেকে এতটুকু পর্যন্ত কপি করি, এইরকম না করে তুমি যদি এইখানে যে ক্যাচ ছিল, মুছি, এইখানে ক্যাচ, এইখানে ক্যাচ, মুছি, এইটা মুছি, এটাকে একটু এদিকে এনে জাস্ট আমরা ক্যাটা কিন্তু এইখানে গুণ করে দেখি। ঠিক আছে? তুমি যদি একই কলামের সাথে যদি ক্যা গুণ করো, দেখো এখানে তুমি কোন একটা কলামের ক্যা এর গুণফল অন্য কলামের সাথে যোগ করছো, কিন্তু তুমি এইখানে কোন একটা কলামের সাথে ক্যা গুণ করে অন্য কলাম তার সাথে যোগ করছো, তো সেক্ষেত্রে তোমাকে এইখানে ক্যাটা ডিভাইড করে দিতে হবে, বাইরে এনে ডিভাইড করে দিতে হবে। এইখানে ক্যাটা বাইরে এনে ডিভাইড করে দিতে হবে। ওকে, কথা বুঝছো? এই দুইটা জিনিস মনে রাখবা যে আমরা ক্যা গুণ করে যদি অন্য কোনো কলামের সাথে যোগ করি তাহলে সেক্ষেত্রে বাইরে এনে ক্যা বিয়োগ ভাগ করার দরকার নাই। কিন্তু কোন একটা কলামের সাথে ক্যা গুণ করে তার সাথে যদি অন্য কলাম যোগ করি এবং সেই কলামে যদি বসাই তাহলে সেক্ষেত্রে আমাকে ক্যাটা ডিভাইড করে দিতে হবে বাইরে। ওকে, ক্যাটা বাইরে ডিভাইড করে দিতে হবে। আচ্ছা, এখন এটা চাইলে তুমি এটার মতো করে করতে পারো। যেমন ধরো এই যে এই নির্ণায়কটা তুমি চাইলে আহ, এই নির্ণায়কটার মান কত বেড়েছিল, এই নির্ণায়কটার মান বেড়েছিল আমাদের 19। এখানে আমরা এটা একটু দেখি, এই যে একটা এক্সাম্পল দেখি এখানে, দেখ এটা এক্সাম্পল দিয়ে দেখি। ঠিক আছে, তাহলে এখন কি করব আমরা, আমরা এই প্রপার্টিসটা ব্যবহার করব। ধরো আমি এই যে কলাম এইটার সাথে ধরো আমি 2 গুণ করব, গুণ করে এটার সাথে যোগ করব, তাহলে কত হচ্ছে দেখো, 2 প্লাস 2 ইন্টু 1, 5 প্লাস 2 ইন্টু 6, তারপর হচ্ছে 2 প্লাস 2 ইন্টু 3। ঠিক আছে, এরপর হচ্ছে 1 6, বাকিগুলো ঠিক থাকবে, 3 1 2। দেখো তাইলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে 4, এরপর হচ্ছে এখানে 6 দুগুণা 12, 12 এর সাথে 5 যোগ করলে 17। ঠিক আছে, তারপর 3 দুগুণে 6, 6 এর সাথে 2 যোগ করলে 8, 1 6 3, তারপর হচ্ছে 3 1। ঠিক না? এখন আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, 4 কমন নিলে 6 দুগুণে 12 মাইনাস 3 ডিরেক্টলি করে ফেলি, 12 মাইনাস 3 হইলে 9। ওকে, মাইনাস 1, 17 দুগুণে 34 মাইনাস 8, 34 থেকে যদি 8 যায় 26, তারপর হচ্ছে প্লাস 3, এটা হইলে 3 17, 3 17, 17 দুগুণে 34, 3 17 51। ঠিক আছে, 51 থেকে 6 8 48, 51 থেকে যদি আমরা 48 বিয়োগ করি তাহলে 3 থাকে। ঠিক না? তাহলে 4 নং 36 মাইনাস 26 9, তাহলে 19 আসে না যোগ বিয়োগ করলে? হুম, 19 আসে। দেখছো এই প্রপার্টিসটা কি করছে, হোল্ড করছে। কিন্তু আমরা যদি এটা একটু দেখি, এই যে এই কাহিনীটা একটু যদি দেখি এখানে, যেটা তোমাদেরকে কনফিউশন ক্লিয়ার করছিলাম সেটা যদি আমরা একটু দেখি, মানে এটা না করে যদি আমরা এই সিস্টেমে যদি দেখি,
এখানে দেখো, যার সাথে যার সাথে টু গুণ করলাম, যে কলামের সাথে টু গুণ করলাম তাকে অন্য কলামের সাথে যোগ করছি। কিন্তু এইখানে যার সাথে টু গুণ করব তার সাথে অন্য কলাম এনে যোগ করব। 1 5 ইন্টু 2 প্লাস 6 2 ইন্টু 2 প্লাস 3 163, তারপর হচ্ছে 3 1 2। এইটা তুমি যদি মান বের করো তাহলে কত হচ্ছে এইখানে? এইখানে হচ্ছে 5 16, তারপরে হচ্ছে 2 দুগুণে 4, 4 আর 3 কত হচ্ছে? 4 আর 3 হচ্ছে 7, তারপর হচ্ছে 163, তারপর হচ্ছে 3 1 2। এইটা যদি আমরা নির্ণায়কের মান বের করি, 5 নিলে 5 এর সাথে কত গুণ করব? 5 এর সাথে 6 দুগুণে 12, 12 থেকে 9, ঠিক আছে। মাইনাস 1 এর সাথে কত গুণ করব? 16 দুগুণে 32, 32 থেকে 7 গেলে থাকে 25, ঠিক আছে। প্লাস 3, 3 এর সাথে কত গুণ করব? 3 এর সাথে গুণ করব হচ্ছে 3 16, 16 দুগুণে 32, 3 16 40, 48 থেকে 6 7 42, 6 গুণ করব। 45 মাইনাস 25 প্লাস 3 6 13, তাহলে কত হচ্ছে? এখানে 45 থেকে 20 18 38 হচ্ছে না? তাহলে এই যে তুমি 2 গুণ করছো, 2 গুণ মানে এই কাহিনী করার পরে তোমার নির্ণায়কের মান চলে আসছে 38, কিন্তু আসার কথা ছিল 19। তাহলে কি করতে হবে তোমাকে? ওই যে 2টা কি করে দিতে হবে? এই যে 2টা গুণ করছো এটা আলটিমেটলি বাইরে হাফ করে কি করে দিতে হবে? ভাগ করে দিতে হবে। তাহলে এই জায়গায় যদি আমরা ভাগ করি তাহলে ঠিক ওই আমাদের আনসারটা মিলবে। ঠিক আছে, দেখছো? এই যে 19 মিলছে। ক্লিয়ার তাইলে? ক্লিয়ার? এই নির্ণায়কের এই যে মান অপরিবর্তিত থাকা, কি কি করলে মান অপরিবর্তিত থাকবে? আশা করি আমি তোমাদেরকে এই 3টা কেস বুঝাইতে পারছি। ঠিক আছে? তো এই 3টা কেস তো বুঝলা, ঠিক আছে? আরেকটা আরেকটা বিষয় যদি আমি তোমাদেরকে বুঝাই, ধরো এই যে একটি নির্ণায়ককে একটি নির্ণায়ককে দুটি নির্ণায়কের যোগ বা বিয়োগ আকারে লেখা যায়। আকারে লেখা যায়। ঠিক আছে? ফর এক্সাম্পল তোমার কাছে ধরো একটা নির্ণায়ক আছে, এ বি সি এক্স প্লাস পি ওয়াই প্লাস কিউ জেড প্লাস আর এম এন এল। তো এই নির্ণায়কটাকে চাইলে তুমি এই কলামটা, এইখানে তুমি চাইলে এই 2টা কলাম ফিক্স থাকবে। ঠিক আছে? এই কলামটাকে নিয়ে তুমি একটা নির্ণায়ক বানাইতে পারো, এই কলামটাকে নিয়ে তুমি আরেকটা নির্ণায়ক বানাইতে পারো, এবং সাথে তুমি যোগ চিহ্ন দিয়ে 2টা নির্ণায়ককে যোগ করে দিতে পারো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এখানে তুমি চাইলে এইটাকে এ বি সি, এই যে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, তারপর হচ্ছে এম এন এল, এইটা প্লাস এ বি সি, তারপর হচ্ছে পি কিউ আর, তারপর হচ্ছে এম এন এল। ঠিক আছে? এই 2টা নির্ণায়কের যোগফল আকারে তুমি লিখতে পারো। এখানে মাঝখানে যদি যোগ থাকে তুমি যোগ দিবা, মাঝখানে যদি বিয়োগ থাকে তুমি কি দিবা? বিয়োগ দিবা। কত ক্লিয়ার? এরকম কলামের যদি যোগ দিয়ে অন্য কোনো পিকিউ আর থাকে তাহলে তুমি আলাদা করে লিখতে পারবা, কিংবা রো এর সাথে যোগ দিয়ে যদি কোনো একটা রো এর সাথে যোগ দিয়ে যদি পিকিউ আর এই ধরনের কোনো উপাদান থাকে তাহলে তুমি তাদেরকে আলাদা করে লিখতে পারবা। এটা কলামের জন্য যেরকম সত্যি, রো এর জন্যও ঠিক একই রকম সত্যি। অর্থাৎ এটা মিন করো যে এই 2টা নির্ণায়কের ভ্যালু যোগ করলে যেটা আসবে, এই নির্ণায়কের মান কিন্তু সেটা আসবে। ওকে? আচ্ছা, এরপরে আমরা আমাদের নেক্সট যে নির্ণায়কের কেস, সেই নির্ণায়কের কেসে যাই। যে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকবে কিন্তু চিহ্ন পরিবর্তন হবে। কি করলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকবে কিন্তু চিহ্ন পরিবর্তন হবে? সারি এক্সচেঞ্জ অথবা কলাম এক্সচেঞ্জ করলে। আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো তোমার কাছে এই যে এ বি সি, তারপর হচ্ছে এক্স ওয়াই জেড,
তারপর হচ্ছে পি কিউ আর একটা নির্ণায়ক আছে। ওকে, তোমার কাছে এই ধরনের একটা নির্ণায়ক আছে। এখন তুমি কি করলে এই নির্ণায়কের মানটা ফিক্স থাকবে কিন্তু চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। ধরো এই এই নির্ণায়কের ভ্যালু হচ্ছে 20। এখন তুমি এখানে কি চেঞ্জ করলে ভ্যালু 20 থাকবে কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ -20 হয়ে যাবে। ঠিক আছে, সেটা হচ্ছে সারি তুমি যদি এক্সচেঞ্জ অথবা কলাম তুমি যদি এক্সচেঞ্জ করো। ধরো এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C3। তুমি যদি C2 কে C1 এর জায়গায় নিয়ে আসো, তুমি যদি C2 কে C1 এর জায়গায় যদি নিয়ে আসো, ঠিক আছে, তাহলে XYZ ABC PQR, তাহলে তোমাকে অবশ্যই সামনে একটা মাইনাস চিহ্ন দিতে হবে, কারণ তুমি আসলে কলাম 2 কে 1 এ নিয়ে গেছো আর কলাম 1 কে 2 তে নিয়ে গেছো। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? ঠিক সিমিলারলি তুমি এই যে তোমার কাছে যদি এই নির্ণায়কটা ঠিক সেম নির্ণায়কটা থাকে, তোমার কাছে যদি ঠিক সেম নির্ণায়কটা থাকে, তুমি এই কাজটাও করতে পারবা। চাইলে তুমি ধরো এইটা হচ্ছে R1, এইটা হচ্ছে R2, এইটা হচ্ছে R3। তো তুমি চাইলে R1 কে R2 এর জায়গায় নিয়ে যেতে পারবা, R2 কে R1 এর জায়গায় নিয়ে আসতে পারবা। সেক্ষেত্রে জাস্ট তোমাকে একটা কি দিতে হবে, সামনে একটা মাইনাস দিতে হবে। ঠিক আছে, তাহলে কি করছি আমরা এখানে R1 কে R2 দ্বারা এক্সচেঞ্জ করছি। ঠিক আছে, তাহলে আমরা বি ওয়াই পি লিখবো এখানে, তারপর হচ্ছে এ এক্স পি লিখবো এখানে, তারপর হচ্ছে সি জেড আর লিখবো এখানে। কি করলাম তাহলে, R1 কে এই যে রো, এই যে রো এইটাকে R2 এর জায়গায় নিয়ে গেলাম, আর এই যে রো এইটাকে R1 এর জায়গায় নিয়ে গেলাম। আশা করি কাহিনীগুলো বুঝছো তোমরা। ঠিক আছে, এইটার মান যদি কত হয় 20 হয়, তাহলে এইটার মান কত হবে -20 হবে, যেহেতু সামনে একটা কি আছে, মাইনাস আছে। ওকে, ক্লিয়ার? বুঝলাম তাইলে। আচ্ছা, এরপরে এরপরে আমরা 3 নাম্বার, আমাদের যে 3 নাম্বার কেস, সেই 3 নাম্বার কেসে দেখে আমাদের প্রথম কেসটা ছিল যে আমরা আসলে কি কি করতে পারবো একটা নির্ণায়কের মান অপরিবর্তিত রেখে। ঠিক আছে, আমাদের এখানে টোটাল 4টা কেস ছিল। ঠিক আছে, এরপর দ্বিতীয় টাইপটা হচ্ছে যে আমরা আসলে একটা নির্ণায়কের ভ্যালু সেম রেখে চিহ্ন পরিবর্তন হবে কি কি করলে, সেটাও দেখলাম। এরপর 3 নাম্বার কেস হচ্ছে কখন নির্ণায়কের মান 0 হয়। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউর জন্য। ঠিক আছে, এটা এমসিকিউ তে অহরহ আসে। ঠিক আছে, তোমাকে একটা নির্ণায়ক দেয়, বলে যে এই নির্ণায়কটির মান কত। ঠিক আছে, তো এমসিকিউ তে ম্যাক্সিমাম নির্ণায়ক আসে যাদের মান হচ্ছে 0। এটা অবশ্যই আহ অবশ্যই তোমাকে চিনতে হবে যে কোন ধরনের নির্ণায়কের মান 0 আসে। ঠিক আছে, আসলে ফিলোসফিটা কি, কোন চেহারা নির্ণায়ক থাকলে 0 হবে সেটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে দেখো যে যে কোনো সারি বা কলামের সব যুক্তি যদি শূন্য হয় তাহলে একটা নির্ণায়কের মান 0 হয়। ঠিক আছে, ধরো এইটা হচ্ছে এ বি সি ডি ই এফ 0 0 0। দেখো তো এইখানে এইখানে C3 0 না, তাহলে যেহেতু C3 0, তাহলে এই নির্ণায়কের মান 0 হবে। তোমাকে বলছে যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম যদি সব যুক্তি যদি 0 হয় তাহলে সেই নির্ণায়কের মান 0 হবে। ব্যাপারটা এরকম না হয়ে যদি এরকম হতো এ বি সি ডি ই এফ 0 0 0, এরকম হইলেও সেই নির্ণায়কের মান কত হবে, 0 হবে। ক্লিয়ার? কাহিনী ক্লিয়ার? এরপরে দুটি সারি বা কলামের অনুরূপ উপাদানসমূহ একই হলে, যেমন ধরো এখানে এ আছে, এখানে এ আছে, এখানে বি আছে, এখানেও বি আছে, এখানে সি আছে, এখানেও সি আছে। ঠিক আছে, তারপরে এখানে এক্স ওয়াই জেড যেটা থাকবে থাকুক, তাহলে এই নির্ণায়কের মানও 0 হবে। কারণ এইখানে এইখানে C1 এর সব উপাদান C2, মানে একটা আর একটা ডুপ্লিকেট। C1 হচ্ছে C2 এর ডুপ্লিকেট, অথবা C2 হচ্ছে C1 এর ডুপ্লিকেট, একটা আরেকটার কপি। তো এরকম যদি কলাম হয়, অথবা একটা রো আর একটা রো এর যদি কপি হয়,
তাহলে সেক্ষেত্রে ওই নির্ণায়কের মান 0 হবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? যেমন ধরো আমরা এখানে যদি আমি তোমাকে একটা সংখ্যা দিয়ে যদি নির্ণায়ক দিই যে 2 3 5 2 0 0 9 0 0 0, তাহলে এই নির্ণায়কের মান কত হবে? 0 হবে। তুমি বিস্তৃতি করে দেখবা। ঠিক আছে? আবার এইখানে যদি আমি তোমাকে একটা নির্ণায়ক দিই, ধরো 2 2 3 3 5 5 1 2 3, যে কোনো কিছু দিতে পারি, তাহলে এই নির্ণায়কের মানও 0 হবে। কারণ দেখো, একটা কলাম হচ্ছে আরেকটা কলামের ডুপ্লিকেট, যে এটা ডুপ্লিকেট এটা, এটা ডুপ্লিকেট এটা, এটা ডুপ্লিকেট এটা। তাহলে যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে নির্ণায়কের মান 0 হবে। ওকে? এবং এই যে 3 নাম্বার কাহিনী হচ্ছে, যদি ক্যালকুলেশন করে উপরের দুটি শর্তে আনা যায়, অর্থাৎ তুমি যদি ক্যালকুলেশন করে যে কোনো একটা কলাম অথবা রো এর সব উপাদান 0 0 0 করতে পারো, অথবা একটা আরেকটা ডুপ্লিকেট করতে পারো, তাহলে সেক্ষেত্রে নির্ণায়কের মান 0 হবে। ওকে? আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই এইখানে। ধরো আমরা একটা নির্ণায়ক চুজ করি, যে 1 2 3, তারপর হচ্ছে 4 8 12। ঠিক আছে? ঠিক আছে? তারপর 5 2 1। ধরো এটা একটা নির্ণায়ক। এখন নির্ণায়কের বৈশিষ্ট্য অনুসারে তুমি যে কোনো একটা কলাম অথবা যে কোনো একটা সারি থেকে তুমি কি করতে পারবা? যে কোনো সংখ্যা তুমি কমন নিতে পারবা। ঠিক আছে? তো এই কলাম থেকে আমরা 4 কমন নিয়ে ফেলি। তাহলে 4 কমন নিলে আমাদের থাকে 1 2 3 1 2 3 5 2 1। তাহলে এবার দেখো, এইখানে এই যে C1 এবং C2, এই দুটা কলাম হচ্ছে একটা আরেকটা ডুপ্লিকেট। ঠিক আছে? এই নির্ণায়কের মান কত হবে? 0 হবে। অর্থাৎ এই 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 নির্ণায়কটাকে চেঞ্জ করে এই কন্ডিশনে নিয়ে আসা যায় একটা লাইন ক্যালকুলেশন করলে। ঠিক আছে? তাহলে এই নির্ণায়কের মান 0 হবে। কথা ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার? আচ্ছা। ঠিক রো এর ক্ষেত্রেও তুমি এই কাজটা করতে পারো। যদি একটা রো আর একটা রো এর ডুপ্লিকেট বানাইতে পারো, তাহলে সেক্ষেত্রে তুমি ওই নির্ণায়কের মান 0 বলতে পারবা। ওকে? তো আশা করি আমরা এই ৩টা কেস আমরা বুঝছি। ওকে? তাহলে আমরা এতক্ষণ যা যা পড়লাম, দেখো, এতক্ষণ যা যা পড়লাম, যে আমরা প্রথম কেস পড়লাম যে কখন আমরা নির্ণায়কের মান অপরিবর্তিত রেখে কোনো একটা কিছু করতে পারবো। তারপরে মান অপরিবর্তিত র- রাখবো, কিন্তু চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে? মান আনচেঞ্জ থাকবে, কিন্তু চিহ্ন কখন পরিবর্তন হয়ে যাবে সেটা আমরা দেখলাম। এবং 3 নাম্বার থার্ড কেসে আমরা দেখলাম যে আসলে নির্ণায়কের মান কখন 0 হয়। এই 3টা কেস হইলে আমাদের নির্ণায়কের মান 0 হয়। তো এই রিলেটেড আমরা কিছু এমসিকিউ সলভ করে ফেলি। এরপর আমরা প্রবলেমে যাব। যে বলা হচ্ছে, দেখো, এই যে এমসিকিউ, এটা আসছে যশোর বোর্ড 2023, একদম তরতাজা প্রবলেম, গত বছর আসছে। এক্স এর কোন মানের জন্য এই নির্ণায়কের মান 0 হবে? তাহলে আমি তোমাদেরকে বলছিলাম যে ম্যাক্সিমাম ক্ষেত্রে নির্ণায়কের মান 0, এইটা থেকে এমসিকিউ আসে। ঠিক আছে? তাহলে দেখো এখানে এক্স এর, দেখো নির্ণায়কের মান কোন ক্ষেত্রে 0 হয়? যদি আমরা সবসময় দুইটা কন্ডিশন মনে রাখবো। একটা কন্ডিশন হচ্ছে যদি একটা কলাম অথবা সারির সব উপাদান 0 হয়, অথবা একটা আরেকটা ডুপ্লিকেট হয়। তাহলে দেখো এইখানে এক্স এর কোন কোন মান দিলে, প্রথমে হচ্ছে 0 দিলে, এক্স এর মান 0 দিলে এই কলাম এই কলামের ডুপ্লিকেট হয়ে যাবে। ঠিক না? তুমি দেখো এক্স এর মান 0 দিলে এখানে কত হবে? এখানেও 0, এখানেও 0। তাহলে 0 3 0 0 3 0, তাহলে একটা আরেকটা ডুপ্লিকেট। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমাদের নির্ণায়কের মান 0 হবে। এক্স এর মান 0। আর কোন মান দিলে এই কলাম এই কলামের ডুপ্লিকেট হয়? দেখো, তুমি 3 দিলে এটা 9 হয়, এইটা এটা 3 হয়, এটা 9 হয়, এটা 3 হয়। তো সেক্ষেত্রে একটা আরেকটা ডুপ্লিকেট হচ্ছে না। হচ্ছে? হচ্ছে না। ওকে? এরপর তুমি যদি এরপর তুমি যদি এইখানে এই যে আমার মনে হচ্ছে 1 দিলে হবে। 1 দিলে এখানেও 1, এইখানেও 1। ঠিক আছে? তাহলে 1 3 0 1 3 0। সেক্ষেত্রে একটা আরেকটা ডুপ্লিকেট হচ্ছে, এইজন্য এইখানে 1 ও হবে। ঠিক আছে? তো এটাও চিন্তা না করে তুমি ডিরেক্টলি সরাসরি বিস্তৃতিও তুমি করে দিতে পারো। যেহেতু দুইটা জিরো দেখলে সবসময় 3 নাম্বারটার সাপেক্ষে বিস্তৃতি করে দিই।
ঠিক আছে? ২ টা 0 হইলে ৩ নাম্বার মানে ওই রো এর সাপেক্ষে যেই রোতে ২ টা 0 কিংবা যে কলামে ২ টা 0 আছে সেই কলাম অথবা সেই রো এর রেসপেক্টে তুমি বিস্তৃতি করে দিবা। তাহলে এটার রেসপেক্টে যদি আমরা বিস্তৃতি করি আমাদের -6 হবে প্রথমে। এরপর এটার সাথে এটা গুণ যে 3x স্কয়ার মাইনাস 3x ইকুয়ালস টু 0 এখান থেকে 3 কমন নিয়ে আমরা যদি ওইদিকে পাঠিয়ে দিই তাহলে x স্কয়ার মাইনাস x সমান হচ্ছে 0 তাহলে x কমন নিলে x মাইনাস 1 সমান 0 তাহলে x এর মান একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1 ঠিক আছে এটাই সবচেয়ে সহজ পদ্ধতি যদি 0 0 থাকে তাহলে 3 নাম্বারটার রেসপেক্টে তুমি বিস্তৃতি করে দিবা তোমার এখানে এত ফিলোসফি ব্যবহার করার দরকার নাই ঠিক আছে আচ্ছা এবার দেখো এই এমসিকিউটা যশোরপুর 2023 আসছে পি এর কোন মানের জন্য এত নির্ণায়কটির মান শূন্য হবে ঠিক আছে তো তুমি চাইলে বিস্তৃতি করে ম্যানুয়াল মেথডে তুমি চাইলে এটা করতে পারো যেমন ধরো আমরা এটার রেসপেক্টে বিস্তৃতি করে দিই তাহলে প্রথমে যদি আমরা 3 নিই তাহলে এটা বাদ যাবে আর 2p মাইনাস 6 এরপর যদি আমরা -5 নিই এটা এটা বাদ যাবে সেক্ষেত্রে p মাইনাস এখান থেকে তুমি চাইলে p এর মান তুমি বসাইতে পারো ঠিক আছে অথবা এইখানে খুব সিম্পলি বোঝা যায় এইখানে আসলে p এর মান কত হবে তুমি দেখো এখানে খুব সিম্পলি বোঝা যায় যে এখানে আসলে p এর মান কত হবে তুমি একটু খেয়াল করো তো এই যে 1 1 2 2 3 তাহলে এই নির্ণায়কের মান যেহেতু 0 তাহলে একটা রো আর একটা রো এর ডুপ্লিকেট হবে না অবশ্যই হবে তাহলে ডুপ্লিকেট হওয়ার জন্য p এর মান কত হতে হবে নিশ্চয় 3 হতে হবে এটা 3 হইলে এটা আরেকটার ডুপ্লিকেট হয়ে যাবে এক রো আরেকটা রো এর ডুপ্লিকেট হয়ে যাবে দ্যাট মিন্স p এর মান হচ্ছে গিয়ে কত 3 কথা ক্লিয়ার কথা ক্লিয়ার আচ্ছা আচ্ছা এই নির্ণায়কটার মান 0 হলে x এর মান কোনটি ওকে তাহলে একটা নির্ণায়কের মান কখন 0 হয় যখন হয় যে কোনো একটা সারির সব উপাদান 0 অথবা যে কোনো একটা কলামের সব উপাদান 0 ওকে অথবা আরেকটা কন্ডিশন আছে 0 হওয়ার সেটা হচ্ছে একটা সারি আর একটা সারির ডুপ্লিকেট হইলে অথবা একটা কলাম আর একটা কলামের ডুপ্লিকেট হইলে ঠিক আছে এখন এখানে x এর মান আলফা বেটা তেটা এই তিনটা ভ্যালু এখানে সবগুলো অপশনে দেওয়া আছে এখানে তুমি x এর মান কত কত বসাইলে ওই দুইটা কেজের মধ্যে পড়বে ঠিক আছে এখন তুমি যদি x এর মান দেখো তুমি যদি x এর মান এখানে আলফা চিন্তা করো তাহলে আলফা 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 বিটা 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 সেক্ষেত্রে তুমি ফার্স্ট কলাম থেকে ফার্স্ট রো থেকে তুমি যদি আলফা কমন নিয়ে ফেলো সেকেন্ড রো থেকে যদি বিটা কমন নিয়ে ফেলো তাহলে 1 1 1 1 1 তারপর হচ্ছে তেটা এক্স এটা তাহলে দুইটা রো কি হচ্ছে সেম হচ্ছে তাহলে এই নির্ণায়কের মান কত হবে 0 হবে ওকে তার মানে এক্স এর মান কত বসাইলে এক্স এর মান আলফা বসাইলে নির্ণায়কের মান এই যে আলফা বসাইলে নির্ণায়কের মান কি হচ্ছে 0 হচ্ছে ঠিক আছে আবার আমরা যদি বিটা চিন্তা করি এইখানে আলফা এর জায়গায় আমরা যদি বিটা চিন্তা করি এইখানে যদি বিটা চিন্তা করো দেখো এইখানে যদি বিটা চিন্তা করো তাহলে আলফা আলফা বিটা এইটার সাথে এই রোর সাথে কোনো রো মিল পাচ্ছ কোনো রো মিল নাই আবার এই কলামের সাথে কোনো কলাম মিল পাচ্ছ এই যে এই কলামের সাথে বেটা বেটা তেটা উম, মিল পাচ্ছি না তাহলে এই নির্ণায়কের মান কত হবে না 0 হবে না দুইটা কেজের মধ্যে যে কোনো একটা কেজের মধ্যে পড়তেছে না ওকে তাহলে এই নির্ণায়কের মান কি হবে না 0 হবে না আর যদি এক্স এর মান বেটা হয় তাহলে এক্স এর মান বেটা এই যে বেটা এখানে আছে এটাই হবে না এটাই হবে না এটাই হবে না তাহলে আলফা আর কি হবে এটা হবে আনসার এখন তুমি দেখো তেটা বসাইলে কত হয় এখানে তুমি যদি তেটা বসাও তাহলে এই জায়গায় তেটা হবে এই জায়গায় তেটা হবে তাহলে আলফা আলফা তেটা 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 এই যে এই দুটা রো কি হচ্ছে এই দুটা রো সেম হচ্ছে বেটা 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 তেটা 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 তাহলে বেটা বেটা মানে বেটা বিটা বিটা থেকে তুমি যদি বিটা কমন নাও এবং এখানে এই যে তিনটা তেটা থেকে তুমি যদি তেটা কমন নাও তাহলে এটা 1 1 হবে এটা 1 1 হবে সেক্ষেত্রে নির্ণায়কের দুটা রো সেম হয়ে যাবে ওকে সেক্ষেত্রে নির্ণায়কের মান 0 হবে ঢাকা ইউনিভার্সিটি 14 15 এবং রুয়েটে 4 5 আসে একটা প্রবলেম আই হোপ এটা তোমরা বুঝছো এরপরে দেখো তোমাকে একটা নির্ণায়ক দিছে বলছে নির্ণায়কের মান কোনটি এইখানে দেখো আমরা বলছিলাম যে আমরা যদি যে কোনো একটা সারি বরাবর 0 দেখি তাইলে অথবা যে কোনো একটা কলাম বরাবর যদি 0 হয় তাহলে সেই নির্ণায়কের মান 0 অথবা দুইটা সারি অথবা দুইটা কলাম যদি একটা আরেকটা ডুপ্লিকেট হয় তাহলে সেই নির্ণায়কের মান 0 অথবা এই দুটা কেজে যে কোনো একটা কেজে আনা যায়
ওকে, এখন তুমি এই নির্ণায়কটাকে চাইলে এভাবে লিখতে পারো না? ধরো এক্স ওয়াই জেড আছে তো, তুমি ওয়াই প্লাস জেড, আমি পুরোটা লিখি, এখানে ওয়াই প্লাস জেড, এখানে এক্স প্লাস ওয়াই, এখানে হচ্ছে ওয়ান ওয়ান ওয়ান। ধরো এটাই হচ্ছে গিয়ে কি আমাদের প্রদত্ত নির্ণায়ক। এখন এটাকে যদি আমরা এইভাবে লিখি যে এটা হচ্ছে সি ওয়ান, এইটা হচ্ছে গিয়ে কত সি টু। এখন তুমি সি ওয়ান আর সি টু যোগ করে তুমি যদি সি ওয়ানে বসাও, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, একসাথে লিখি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এইখানে থাকে ওয়াই প্লাস জেড, এখানে থাকে ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই, এখানে এখানে একটু ভুল হয়েছে, এক্স ওয়াই জেড, এখানে এক্স প্লাস জেড হবে, ঠিক আছে, এখানে এক্স প্লাস জেড হবে, এক্স প্লাস জেড, এইখানে এক্স প্লাস ওয়াই, এখানে ওয়ান ওয়ান ওয়ান। পরবর্তীতে তুমি এইটা থেকে তুমি যদি এক্স ওয়াই জেড কমন নিয়ে ফেলো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড তুমি যদি কমন নিয়ে ফেলো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড তুমি যদি কমন নিয়ে ফেলো, তাহলে তোমার থাকে কি, এখানে ওয়ান 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 থাকে, ওয়াই প্লাস জেড, এক্স প্লাস জেড, তারপরে হচ্ছে এক্স প্লাস ওয়াই থাকে, তারপরে এখানে ওয়ান ওয়ান ওয়ান। তো সেক্ষেত্রে তোমার কি আসতেছে আলটিমেটলি, এই যে নির্ণায়ক, এই নির্ণায়কের এই যে নির্ণায়ককে আলটিমেটলি এই ধরনের একটা নির্ণায়কে কনভার্ট করা যাচ্ছে, যে নির্ণায়কের দুটা কলাম কিন্তু একটা আরেকটা ডুপ্লিকেট। তাহলে এই নির্ণায়কের মান কত হবে? এই নির্ণায়কের মান আলটিমেটলি জিরো হবে, কারণ এই নির্ণায়কের মান হচ্ছে গিয়ে কি, এই নির্ণায়কের মান হচ্ছে জিরো। বোঝা গেল কথা? তাহলে এই নির্ণায়কের মান কত হবে? জিরো হবে। ওকে, কুমিল্লা বোর্ড 2021-এ আসা একটা প্রবলেম। ওকে, এরপরে এইখানে দেখো, তোমাকে একটা নির্ণায়ক বলে দেওয়া আছে, এটা সমান হচ্ছে জিরো, এক্স এর মান করলে, যেহেতু দুইটা জিরো, তৃতীয়টা সাপেক্ষে বিস্তৃতি করে দেওয়া, এত প্যারা নেওয়ার দরকার নাই। তাহলে তৃতীয়টা সাপেক্ষে বিস্তৃতি করে দিলে এক্স টু দি পাওয়ার, এইটা তো আগে করাইছিলাম মনে হয়, ও এইরকম সেম একটা নিছিলাম। তাহলে এটা একটু তোমরা করার চেষ্টা করবা, ঠিক আছে, ঠিক সেম আমি এটা করাই দিছি। এই যে এটার মতোই ৩ নাম্বারটা সাপেক্ষে বিস্তৃতি করে দিবা। দুটা যেহেতু 0, ৩ নাম্বারটা সাপেক্ষে বিস্তৃতি করে দিয়ে এখানে x এর মান যেটা আসবে সেটাই হবে আরকি। ঠিক আছে? সিকের ওয়েট 2021-22 এ আসছে। অথচ দেখো এই যে সিকের ওয়েটে আসা প্রবলেমটাই কিন্তু কোথায় রিপিট করছে? এই যে যশোর বোর্ড 2023 এ রিপিট করছে। ঠিক আছে? আচ্ছা। তো আমাদের মোটামুটি নির্ণায়ক রিলেটেড বেসিক কিছু এমসিকিউ আমরা দেখে ফেলছি। এরপর আমরা সরাসরি অনুশীলনীর ম্যাথে চলে যাব। ঠিক আছে? তো আসো আমরা টাইপ 1 বিস্তার করে নির্ণায়কের মান নির্ণয়। অর্থাৎ আমরা একটা নির্ণায়কের মান বের করব সরাসরি বিস্তার করে। যদি এই ধরনের কিছু প্রবলেম আমি নির্ণায়কের বিস্তৃতি, মানে বিস্তৃতির মাধ্যমে নির্ণায়কের মান নির্ণয়, এই থিওরিতে এই ধরনের কিছু প্রবলেম দেখাইলাম, তাও অনুশীলনী যেহেতু আমরা শুরু করতেছি, আমরা সব টাইপের প্রবলেম আ আমরা টাইপ ওয়াইজ করে যাব। ঠিক আছে? আমরা এটার জন্য আমাদের যে বইটা আছে, ওই বইয়ের 1.2 এ টোটাল 10 টা টাইপের প্রবলেম আছে নির্ণায়ক রিলেটেড। ওই 10 টা টাইপের প্রবলেম আমরা সলভ করব। ঠিক আছে? তো আমরা তো আজকে সবগুলো টাইপ কভার করব না। আমরা আজকে আ ১ নাম্বার এবং ২ নাম্বার টাইপ যদি পারি, যদি সময় থাকে তাহলে, আ ভিডিওটা যদি আ লেন্দি না হয় তাহলে হয়তো ৩ নাম্বার টাইপে আমরা যাব। ঠিক আছে? আচ্ছা। তো আসো ১ম এ টাইপ 1 এ দেখো, এখানে আমি তোমাকে একটু আ আ এইখানে সামারিটা বলি। এই টোটাল ১০ টা টাইপের প্রবলেমে এই ৪ টা মানে ৩, ৪, ৫, ৬ এই ৪ টা টাইপই হচ্ছে গিয়ে কি নির্ণায়কের প্রমাণ। মানে একটা নির্ণায়ক দেওয়া থাকবে, সেটার সময় তোমাকে যেকোনো একটা রাশি দেখাইতে হবে। ঠিক আছে? নির্ণায়কটাকে ক্যালকুলেশন করে তোমাকে একটা রাশি দেখাইতে হবে। তো ওই ধরনের প্রবলেম টোটাল ৪ প্রকার। অর্থাৎ প্রবলেমগুলো সবগুলো আ একই, কিন্তু এই প্রবলেমগুলোকে আমি ৪ টা ক্যাটেগরিতে ডিভাইড করছি যাতে সলভ করতে সুবিধা হয়। ঠিক আছে? ৪ ধরনের প্রবলেমে ডিভাইড করছি যাতে সলভ করতে সুবিধা হয়। ঠিক আছে? তারপর হচ্ছে এই যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এটা একটা ছোট টাইপ। তারপর হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করা, যেটা আমরা ১.১ এ বের করতে পারি নাই। ঠিক আছে? এটা দেওয়া উচিত ছিল ১.১ এ, কিন্তু নির্ণায়ক পড়া না থাকায় কিন্তু বিপরীত ম্যাট্রিক্স বের করার যে পদ্ধতি, ঠিক আছে? নির্ণায়ক পড়া না থাকায় আমরা পদ্ধতিটা
আর যদি 1.1 এ যদি পড়াইতাম তাহলে হয়তো তোমরা বুঝতে পারতা না। ওকে? এজন্য এটাকে 1.2 এ দেওয়া হয়েছে। তারপর হচ্ছে ক্রেমারের নিয়মে সমীকরণের সমাধান, বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণের সমাধান। ওকে? অর্থাৎ সমীকরণের সমাধান এখানে ২ টা টাইপে ২ টা টাইপ ব্যবহার করেই আমরা সমীকরণের সমাধান করতে পারি। ঠিক আছে? সেই ২ টা টাইপ এখানে ৯ এবং ১০ এ দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা ১ম টাইপে চলে আসি। তো ১ম টাইপের প্রবলেমগুলো একদমই বেসিক প্রবলেম। আ একটা নির্ণায়ক দেওয়া থাকবে, সেটার মান বের করতে হবে। দেখো ১ নাম্বার এবং ২ নাম্বার। সরাসরি বিস্তৃতি করে তুমি চাইলে ১ এবং ২ এ আ তুমি নির্ণায়কের মান বের করতে পারো। ৩ নাম্বার প্রবলেমে তোমাকে একটা নির্ণায়ক সমান আরেকটা নির্ণায়ক দেওয়া আছে। অর্থাৎ একটা সমীকরণ তোমাকে দেওয়া আছে, সেখান থেকে x এর মান বের করতে হবে। তো আমরা ৩ নাম্বার এবং ৪ নাম্বার, ৩ নাম্বার এবং ৪ নাম্বার এই ২ টা প্রবলেম আমরা আ আসো সলভ করি। ১ম এ আমি ৩ নাম্বার প্রবলেমটা যদি ধরি, ৩ নাম্বার প্রবলেম বুয়েট ৭-৮ এ আসা একটা প্রবলেম। হ্যাঁ, এই পেজে নিয়ে আমরা এটা ওকে। এখন ধরো এই নির্ণায়কটার মান বের করার জন্য ডিরেক্টলি আমরা বিস্তৃতি করে দিব। তাহলে বিস্তৃতি করলে আমরা এখানে আমরা যদি এই নির্ণায়কটা বিস্তৃতি করি, এটা একটু বড় করি, ওকে? আমরা যদি ডিরেক্টলি এটাকে বিস্তৃতি করি, তাহলে আমরা যদি ফার্স্ট রো বরাবর বিস্তৃতি করি, তাহলে প্রথমে 1 নিব। এরপর 1 এর সারি কলাম বাদ 5 8 6 9 থাকে। কোনাকুনি গুণ করতে হবে। ৫ নং ৪৫ মাইনাস ৮ ৬ টা ৪০। ঠিক আছে? এবার 4 এর আগে একটা মাইনাস নিতে হবে। সূত্রের মাইনাস। তারপর হচ্ছে 4 এর সারি কলাম বাদ যাবে। বাকি নির্ণায়কটার মান হবে। বাকি নির্ণায়কটার মান কিভাবে বের করব? এই যে ২ ৮ ৩ ৯ এটা মান বের করতে হবে। প্রথমে প্রাথমিক কর্ণ গুণ করব। মাইনাস মাধ্যমিক কর্ণ গুণ করব। মাইনাস মাধ্যমিক কর্ণ ৮ ৩ আটা ২৪। ওকে? এরপর প্লাস এক্স নিব। এক্স এর সারি কলাম বাদ ৬ দুগুণে ১২ মাইনাস ৩ ৫ এ ১৫। ওকে? ইকুয়ালস টু দেখো। এবার এইটাকে যদি আমরা ফার্স্ট রো বরাবর যদি বিস্তৃতি করে দিই, তাহলে প্রথমে ২২ হবে। তারপর হচ্ছে ৫ ৯ ৪৫ মাইনাস ৮ ৬ টা ৪৮। ঠিক আছে? এরপর -4 হবে। এরপর ২২, ২২ আর ৯ ২২ আর ৯ গুণ করলে কত হবে একটু দেখি ক্যালকুলেটর। ২২ ইনটু ৯। ঠিক আছে? ১৯৮ 198 মাইনাস সরি ২২ আর ৯ হবে না। এইখানে ৪ নিলে এটা আর এটা বাদ যাবে। ঠিক না? এটা আর এটা বাদ দিলে ২৬ আর ৯ মাইনাস ৮ ৩৮। ঠিক আছে? ২৬ আর ৯। ২৬ ইনটু ৯। ২৬ আর ৯ গুণ করলে ২৩৪। তাহলে ২৩৪, ২৩৪ মাইনাস ৮ ইনটু ৩০। তাহলে ৮ ইনটু ৩০। ৮ ইনটু ৩০ ২৪০। ২৪০ তারপর প্লাস এক্স হবে। এটা বাদ যাবে। ২৬ আর ৬। ২৬ ইনটু ৬। ২৬ ইনটু ৬ ১৫৬। 156 তারপর হচ্ছে ৩০ ইনটু ৫ তাহলে ১৫০। ঠিক আছে? এখন এইখানে ক্যালকুলেশন করলে হয় -3 তারপরে হচ্ছে এইখানে -৬ মাইনাস মাইনাসে প্লাস হবে ৪ ৬ ২৪ হবে। ঠিক না? এখানে থাকবে -৬ তাহলে ৪ ৬ ২৪ তারপর হচ্ছে -3x ইকুয়ালস টু এখানে ৪৫ -3 আর ২২ গুণ করলে -৬৬। ঠিক আছে? তোমরা ক্যালকুলেশনটা নিজে করার চেষ্টা করবা। এইখানে থাকে -৬ তাহলে +২৪ তারপর ১৫৬ এখানে +6x। ঠিক আছে? এরপরে এইখানে ২৪ আর ২৪ ক্যানসেল করো। এটা ওপাশে নিয়ে যাও। ওপাশে নিয়ে গেলে -3x ওপাশে নিয়ে গেলে 9x আর এটা এপাশে নিয়ে আসলে ৬৬ আর ৩ এ হচ্ছে 6 9 ৬৯। সরি ৬৬ ৬৬ থেকে ৩ বিয়োগ যাবে। ৬৬ থেকে ৩ বিয়োগ গেলে ৬৩ হবে। ঠিক আছে? তাহলে x সমান কত হচ্ছে? তুমি এটা আর এটা যদি কাটো ৭ নং ৬৩। ঠিক আছে? 7 হয়। x সমান কত হচ্ছে? 7। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের আনসার। ক্লিয়ার বোঝা গেল তাহলে? আমরা বিস্তৃতি করে একটা ইকুয়েশন বানাইলাম, একটা সমীকরণ বানাইলাম। সেখান থেকে আমরা সিম্পলি x বের করে ফেললাম। ঠিক আছে? তো আশা করি এই প্রবলেমটা ৩ নাম্বার প্রবলেমটা তোমরা বুঝছো। ৪ নাম্বার প্রবলেমটা আমি করাবো। ওটাতে একটু কাজ আছে।
অবশ্যই সেই কাজটা আমি তোমাদেরকে বলব কেন এখন করাচ্ছি না ৪ নাম্বার প্রবলেমটা। আমরা ৪ নাম্বার প্রবলেমটা করাবো নির্ণায়কের যে প্রমাণগুলো আছে। ঠিক আছে? টাইপ ৩, ৪, ৫ এইগুলো পড়ানোর পরে একদম লাস্টে গিয়ে আমরা ৪ নাম্বার প্রবলেমটা সলভ করব। ওকে? তো এটা থাক। আমরা আপাতত সামনে এগোই। যে আমাদের টাইপ ২ বিস্তার না করে প্রমাণ। ওকে? আমরা টাইপ 2 এ যাই বিস্তার না করে প্রমাণ। এই রিলেটেড আমরা কিছু প্রবলেম সলভ করি। ঠিক আছে? তো বিস্তার না করে প্রমাণ এই ম্যাথগুলো করার জন্য তোমাকে অবশ্যই নির্ণায়কের ধর্মাবলী খুব ভালোভাবে তোমাকে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? এই প্রবলেমটা আমরা প্রথমে নিই ৫ নাম্বার। ৫ নাম্বার প্রবলেমটা আমরা প্রথমে নিই। দিনাজপুর বোর্ড ২০১৯ এ আসা একটা প্রবলেম। ওকে? তো এখানে দেখো নির্ণায়কের ধর্মাবলী আমরা যে ধর্মাবলীগুলো পড়াইছিলাম দেখো আমি একটু ব্রিফ করি যে এই টাইপে নির্ণায়কের ধর্মাবলীগুলি এইগুলো আমাদের লাগবে। আমরা টোটাল ৩টা কেস পড়াইছিলাম যে মানে ৩টা ফিলোসফি পড়াইছিলাম নির্ণায়কের। একটা হচ্ছে কি কি করলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকবে। ঠিক আছে? এরপরও হচ্ছে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকবে কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে কি করলে। এরপর হচ্ছে একটা নির্ণায়ক কিরকম থাকলে তার মান 0 হবে। এই ৩ টাইপের ফিলোসফি আমরা পড়ছিলাম। ঠিক আছে? এবং ১ম টাইপে আমাদের কয়টা কেস ছিল? ৩ টা কেস ছিল। যে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকবে কি করলে? তুমি যদি সারিকে কলাম, কলামকে সারিতে রূপান্তর করো। শর্টকাটে যদি বলি আমরা যদি ট্রান্সপোজ করো। ঠিক আছে? মানে একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যত হবে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের নির্ণায়কের মানও সেম হবে। ওকে? তারপর হচ্ছে সারি কলাম যোগ বিয়োগ করে তুমি যদি অন্য সারি কলাম অথবা যেকোনো একটা সারি কলামে তুমি যদি বসাও তাহলে নির্ণায়কের মান কি থাকবে? অপরিবর্তিত থাকবে। তারপর হচ্ছে কোন একটা সারি অথবা কলামের সাথে কোন ধ্রুবক গুণ করে তুমি যদি অন্য সারি বা কলামের সাথে তুমি যদি যোগ করো তাহলে সেক্ষেত্রে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকবে এবং এইখানে আমরা এক্সাম্পল এটা দেখছিলাম। ঠিক আছে? তারপর হচ্ছে মানে একটা নির্ণায়ককে চাইলে ২ টা নির্ণায়কের যোগফল বা বিয়োগফল আকারে লিখা যায়। যখন আমাদের যেকোনো একটা কলাম অথবা যেকোনো একটা সারিতে যখন এরকম প্লাস দিয়ে অন্য ভ্যালু থাকবে তখন তাদেরকে আলাদাভাবে নিয়ে আমরা চাইলে আরেকটা নির্ণায়ক যোগ অথবা বিয়োগ আকারে লিখতে পারবো। এরপর হচ্ছে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকবে কিন্তু চিহ্ন পরিবর্তন হবে কি করলে? তুমি যদি সারি অথবা কলাম যদি তুমি এক্সচেঞ্জ করো। একটা সারির সাথে আরেকটা সারির পজিশন তুমি যদি এক্সচেঞ্জ করো অথবা একটা কলামের সাথে আরেকটা কলামের পজিশন তুমি যদি এক্সচেঞ্জ করো তাহলে সেক্ষেত্রে নির্ণায়কের ভ্যালু সেম থাকবে কিন্তু সাইনটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। এটার সাইন যদি পজিটিভ হয় এটার সাইন কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। এটার সাইন যদি নেগেটিভ হয় এটার সাইন কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে? তারপর কখন 0 হয়? যখন ৩ টা একটা বুক্তির সরি একটা সারির সবগুলো উপাদান 0 অথবা একটা কলামের সবগুলো উপাদান 0 অথবা ২ টা সারি, কলাম একটা আরেকটার কি হয়? ডুপ্লিকেট হয়। ঠিক আছে? তখন নির্ণায়কের মান আ 0 হয়। ওকে? আচ্ছা। তো আমরা অম ছিলাম হচ্ছে এইখানে আমাদের এই যে বিস্তার না করে আমরা যে প্রমাণগুলো বের করব অর্থাৎ এই নির্ণায়কের মান যে 0 ঠিক আছে? ওই যে তুমি একটু আগে ৩ টা কেস পড়ছিলে না? যে কিভাবে থাকলে নির্ণায়কের মান 0 হয়? সেই কেসগুলো ব্যবহার করতে হবে। তুমি এখানে ডিরেক্টলি বিস্তৃতি করতে পারবা না। ওকে? তাহলে আসো আমরা ধরি তাহলে এই নির্ণায়কটা আমাদের দেওয়া আছে হচ্ছে আ 2, 3, 9, 2, 3, 9 তারপর হচ্ছে A, B, C তারপর হচ্ছে 6 মাইনাস A, 9 মাইনাস B তারপর হচ্ছে 27 মাইনাস C। ঠিক আছে? প্রথম কথা হচ্ছে তুমি এটা হচ্ছে দেখো এটা হচ্ছে C1, এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C3। তুমি চাইলে 2, 3, 9 A, B, C তুমি চাইলে C2 আর C3 যোগ করে C3 তে বসাইতে পারবা। ঠিক আছে? C2 আর C3 যোগ করে দেখো এটা হচ্ছে C2 এইটা হচ্ছে C3 এইটা হচ্ছে C1 তাহলে এটা আর এটা যোগ করে আমি C3 তে বসাবো তাহলে C3 টা কিরকম হবে এটা আর এটা যোগফল তাহলে এটা আর এটা যোগফল হইলে আমাদের এখানে 6 হবে 9 হবে এরপর 27 হবে ঠিক আছে 6 9 এবং 27 তাহলে এই যে আমাদের যে নতুন যে কলামটা আসছে অর্থাৎ এই যে নতুন যে C3 কলামটা এইটা হচ্ছে পুরাতন C2 আর পুরাতন C3 এর যোগফল
পুরাতন C2 আর পুরাতন C3 এর যোগফল। এটা কিন্তু তোমাকে একটু সাইড নোট দিয়ে দেখাইতে হবে পাশে। ওকে? এরপরে তুমি কি করতে পারো দেখো, আমরা নির্ণায়কের মান 0 পাইছিলাম ২ টা কেসের ক্ষেত্রে। একটা কেস হচ্ছে হয় সবগুলো উপাদান 0 কোন একটা সারি অথবা কলামের, অথবা দুটো সারি অথবা কলাম একটা আরেকটা ডুপ্লিকেট। ওকে? অথবা এই ২ টা কেসের মধ্যে যেকোনো একটা কেসে যদি আনা যায় কোন একটা নির্ণায়ককে, তখন সেটার মান 0 বানাইতে পারবো। এখন তুমি দেখো, তুমি যদি এই যে 6, 9, 27 থেকে তুমি যদি 3 যদি তুমি কমন নিয়ে ফেলো, তাহলে 3 কমন নিয়ে ফেললে এই যে ধরো তুমি 3 কমন নিয়ে ফেলছো এখান থেকে। তো 3 কমন নিলে তোমার এখানে কি থাকবে? দেখো 2, 3, 9, A, B, C আর এখানে কি থাকবে? 3 কমন নিয়ে ফেলছো যে এইখানে থাকবে 2, এখানে থাকবে 3, এখানে থাকবে 9। এখন দেখো এই যে এবার এই যে কলাম C1 আর C3 পরস্পর সেম হয়ে গেছে না? তাহলে C1 আর C3 দুইটা কলাম যদি একটা আরেকটা ডুপ্লিকেট হয় তাহলে সেক্ষেত্রে নির্ণায়কের মান কি হয়? 0 হয়। তার মানে 3 ইনটু আমি কি লিখতে পারবো? 0 লিখতে পারবো। অবশ্যই লিখতে পারবো না? 3 ইনটু 0 লিখতে পারবো। কারণ কারণ C1 ও C2 একই। ঠিক আছে? তাহলে 3 ইনটু 0 মানে হচ্ছে গিয়ে কি? 0 সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ শুরু করছিলাম। রাইট হ্যান্ড সাইড প্রুভ করছি। অর্থাৎ এই নির্ণায়কের মান যে 0 সেটা আমরা প্রমাণ করছি। ঠিক আছে? দিনাজপুর বোর্ড 2023 এ আসা প্রবলেম। এগুলো সাধারণত ক তে দেয়। বিস্তার না করে প্রমাণ এগুলো সাধারণত ক তে দেয়। ওকে? যে এইগুলো আসলে এই ধরনের ধর্মাবলী নির্ণায়কের যে ধর্মাবলীগুলো ছিল সেই ধর্মাবলীগুলো ব্যবহার করেই কি করতে হয়? প্রুফ করতে হয়। ওকে? তাহলে এই প্রবলেমটা তো আমরা সলভ করলাম। এবার 6 নাম্বার এটা অনেকটা ইম্পর্টেন্ট প্রবলেম। তোমরা পরীক্ষার আগে অবশ্যই এটা দেখার চেষ্টা করবা। 6 নাম্বার এই প্রবলেমটা অবশ্যই দেখার চেষ্টা করবা। আমি কি নিচ্ছি? ওকে? আচ্ছা, আসো 6 নাম্বার আমরা সলভ করি। আমাদেরকে টোটাল টোটাল আচ্ছা, এখানে আমাদেরকে এটা থেকে এটা দেখাইতে হবে। ওকে? তো আমরা যদি লেফট হ্যান্ড সাইড নিয়ে যদি কাজ করি দেখো, লেফট হ্যান্ড সাইডটা আমরা প্রথমে লিখে ফেলি। আমাদের xy আছে, তারপর হচ্ছে x প্লাস y আছে, তারপর হচ্ছে এখানে xy আছে, তারপর হচ্ছে এখানে 1 আছে, তারপরে হচ্ছে এখানে yz, y প্লাস z, তারপরে এখানে হচ্ছে yz, আর এখানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে zx, z প্লাস x, zx, তারপর হচ্ছে 1। ওকে? আচ্ছা, এখানে আমি একটু দাগ টানি সুন্দর করে। দেখো, প্রথমে তুমি তোমার কি দেওয়া আছে এবং কি প্রমাণ করতে হবে সেটা আসলে তুমি একটু দেখবা। যেমন ধরো, এখানে দেখা যাচ্ছে প্রথম রোতে xy ছিল, বাট এখানে xy নাই। x প্লাস y আছে শুধু। ঠিক সেমভাবে yz ছিল, yz নাই। zx ছিল, zx নাই। তারপর হচ্ছে এখানে xy আছে, আবার এখানে কি আছে? 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে। অর্থাৎ এখানে xy ও নাই, yz ও নাই, zx ও নাই। আবার এখানে 1 আছে, এখানে z আছে, এখানে x আছে, এখানে y আছে। তো এই যে ৩ নাম্বার যে রোটা, এই রো যে 1 আছে, 1 আছে, 1 আছে, এই 1 এর বদলে z, 1 এর বদলে x, 1 এর বদলে কি আছে? y আছে না? আমি যদি এইটাকে z করার চিন্তা করি, তাহলে আমাকে পুরা কলামের সাথে z গুণ করতে হবে। তাহলে আমি যদি পুরা কলামের সাথে যদি z গুণ করি, আমি যদি পুরা কলামের সাথে যদি z গুণ করি, তাহলে কি হবে দেখো। ধরো আমি এই কলামের সাথে z গুণ করলাম। কলামের সাথে এই কলামের সাথে। তাহলে এখানে থাকবে xy, এরপর হবে গিয়ে কি? z, তারপর থাকবে x প্লাস y। এখানে কি হবে? এখানে তাও xy কি থাকবে? xy একটা কি থাকবে? z থাকবে। এরপর এখানে শুধুমাত্র কি থাকবে? এখানে থাকবে z। ঠিক আছে? তাহলে আমি এটার সাথে z গুণ করলাম। z টা কিন্তু বাইরে কি করে দিব? অবশ্যই বাইরে বিয়োগ করে দিব। সরি, গুণ করলে আমাদের কি করতে হবে? গুণ করলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? বাইরে ভাগ করে দিতে হবে। এজন্য আমি 1 ডিভাইডেড বাই এইখানে z করে দিলাম।
ওকে? এইবার এইখানে 1 এর পরিবর্তে যেহেতু x আছে, এজন্য আমি ইচ্ছা করে এখানে কি করে দিব? x করে দিব। ওকে? এইজন্য আমি ধরো এইখানে x লিখলাম, এইখানে x লিখলাম, এইখানে x লিখলাম। যেহেতু x গুণ করছি, আমার বাকিগুলো থেকে যাবে। এখানে yz ছিল। তারপরে কি ছিল? y প্লাস z। তারপরে এখানে yz, এইখানে x আছে। 1 এর সাথে x গুণ করলে x আছে। এবার এখানে z গুণ করে দিব। তাইলে এখানে যেহেতু x গুণ করছি, তাহলে সেক্ষেত্রে আমার অবশ্যই একটা x বাইরে এনে কি করে দিতে হবে? ভাগ করে দিতে হবে। ঠিক সেম ভাবে তৃতীয় কলামের সাথে আমরা কি গুণ করব? y গুণ করব। এজন্য আমরা একটা y বাইরে এনে ভাগ করে দিচ্ছি। ভাগ করে দিলে কি হবে? y কি হবে? zx হবে। zx হবে। তাহলে z প্লাস x, এইখানে কি থাকবে? zx, y থাকবে। তারপর এখানে অবশ্যই একটা কি থাকবে? y থাকবে। ঠিক আছে? তাহলে কি করলাম আসলে আমরা? এখানে x, y, z, প্রথম কলামে x গুণ করলাম, তাকে বাইরে প্রথম কলামে z গুণ করলাম, তাকে বাইরে ভাগ করে দিলাম। দ্বিতীয় কলামে x গুণ করলাম, তাকে বাইরে ভাগ করে দিলাম। তৃতীয় কলামে y গুণ করলাম, তাকে বাইরে ভাগ করে দিলাম। ওকে? এরপর দেখো এবার এই যে এখানে এক্স ওয়াই জেড সেম হয়ে গেছে না? এখানে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড না? তুমি চাইলে প্রথম রো থেকে অবশ্যই এক্স ওয়াই জেড কমন নিতে পারো না? এই যে এখানে জেড এক্স ওয়াই না, এটাকে আমরা এক্স ওয়াই জেড লিখলাম। বাট এইখানে এই যে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড কমন দিলে আমরা অবশ্যই কি পাবো? এক্স ওয়াই জেড পাবো। ঠিক আছে? অবশ্যই কি পাবো? এক্স ওয়াই জেড পাবো। ঠিক আছে? তাহলে এখানে কি থাকবে? এক্স প্লাস ওয়াই থাকবে, এখানে ওয়াই প্লাস জেড থাকবে, এখানে জেড প্লাস এক্স থাকবে। ঠিক আছে? ঠিক সিমিলারলি দ্বিতীয় যে রো আছে সেখান থেকেও এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড কমন যায়। তাহলে আবার এক্স ওয়াই জেড কমন নিলে এক্স ওয়াই জেড স্কোয়ার হয়ে যাবে গুণ করলে। এখানে ওয়ান থাকবে, এখানে ওয়ান থাকবে, এখানে ওয়ান থাকবে। এরপর বাকিটা থেকে যাবে জেড এক্স ওয়াই। ঠিক না? তাহলে এখানে এই যে স্কোয়ার আর আর কাটাকাটি করলে, তুমি যদি এখানে যদি তুমি কাটাকাটি করো, তাহলে জাস্ট কি থাকবে এখানে? এই সম্পূর্ণটা যদি এখানে কপি করে আমরা পেস্ট করি, এখানে একটা ওয়ান, এখানে একটা ওয়াই থাকবে। ঠিক না? জাস্ট এখানে যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে কি থাকবে? শুধুমাত্র একটা এক্স ওয়াই জেড থাকবে। ঠিক আছে? দেখো মিলছে কিনা দেখো এবার। মিলছে তাইলে? এই যে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড কমন। ঠিক আছে? তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। ওকে? তো এই প্রবলেমটা আবার এভাবে না দিয়ে এবিসি দিয়েও দিতে পারে। দেখো এখানে তোমাকে একটা সিমিলার প্রবলেম দেখে, এই যে সেম প্রবলেম 11 নাম্বারটা। ঠিক আছে? জাস্ট এখানে আগের প্রবলেমে কি দেওয়া ছিল? আগের প্রবলেমে আমাদের এই যে এই প্রবলেমে XYZ দেওয়া আছে আর এই প্রবলেমে কি দেওয়া আছে? আ ABC দেওয়া আছে। এটা কত সালে আসছে? এটা ময়মনসিংহ বোর্ড ২০২৩ এর কতে আসছে, চট্টগ্রাম বোর্ড ২৩ এর কতে আসছে, বুয়েটে ৯-১০ এ আসছে। ঠিক না? তাহলে এটা তোমরা SW করে ফেলবা। এরপর আমরা ৭ নাম্বার প্রবলেমটা একটু সলভ করি। যেটা দিনাজপুর বোর্ড ২০২৩ এর কতে আসছে, ময়মনসিংহ বোর্ড ২০২৩ এর কতে আসছে। ওকে? আচ্ছা তাইলে এটা সলভ করবা কিভাবে দেখো, এখানেও তোমাকে আ এইখানে এইটাই নির্ণায়কের মান 0, তার মানে যেকোনো উপায়ে তোমাকে হয় কোনো একটা সারি অথবা কলামের সব উপাদান 0 করতে হবে, অথবা একটা সারি অথবা আ মানে ২ টা সারি অথবা ২ টা কলাম পরস্পরের ডুপ্লিকেট করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আ আমরা একটা কাজ করি, এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C3। আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এটা লেফট হ্যান্ড সাইড দিই। যে এড করে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা প্রথমে একটু লিখে ফেলি y প্লাস জেড, তারপর হচ্ছে জেড প্লাস এক্স, তারপর হচ্ছে এক্স প্লাস ওয়াই। ঠিক আছে? তারপর হচ্ছে এখানে হচ্ছে এক্স ওয়াই জেড ওয়ান ওয়ান ওয়ান। ওকে? কি করব আমরা? এটার সাথে এটা যোগ করে এখানে বসাবো, অর্থাৎ C1 আর C2 যোগ করে C1 এ বসাবো। তাহলে কত থাকে এখানে? y প্লাস জেড প্লাস এক্স, জেড প্লাস এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স ওয়াই জেড ওয়ান ওয়ান
1। ঠিক আছে? এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2। তাহলে আমরা করলাম কি আসলে এখানে? আমরা নতুন C1 বানাইলাম, পুরাতন C1 আর পুরাতন C2 কে যোগ করে আমরা যেইটা নতুন বানাবো সেটাতে প্রাইম দিব। ওকে? কারণ এটা চেঞ্জ করা হয়েছে। এটা হচ্ছে যে চেঞ্জ। কিসের চেঞ্জ? C1 আর C2 এর যোগফলের যে চেঞ্জটা হয়েছে, যে চেঞ্জ হয়ে যে কলামটা আসছে সেটাই হচ্ছে C1 প্রাইম। ওকে? এবার তুমি এই কলাম থেকে দেখো, এই কলামের প্রত্যেকটা উপাদান x প্লাস ওয়াই প্লাস জেড না? তুমি x প্লাস ওয়াই প্লাস জেড কমন নিয়ে ফেলো। x প্লাস ওয়াই প্লাস জেড কমন নিয়ে ফেললে এইটা 1, এটা 1, এটা 1, এক্স ওয়াই জেড, এটা 1, এটা 1, এটা 1। তাহলে দেখো তো এটার দুইটা কলাম সেম না? দুইটা কলাম সেম হলে কি লিখা যায়? ওই নির্ণায়কের মান কি লিখা যায়? 0 লিখা যায়। তো কত হচ্ছে? 0 হচ্ছে। ক্লিয়ার? বোঝা গেল? এই প্রবলেমটা বোঝা গেল? এরপর আমাদের আমাদের আমরা প্রবলেম নাম্বার কততে যাব? এটা বুঝলাম। একটু এখানে একটা প্রশ্ন একটু ভুল হইছে। সেটা হচ্ছে এই যে এই প্রশ্নটাতে এইখানে প্লাস হবে। এখানে প্লাস দিয়ে তোমরা এখানে ক্যালকুলেশন করবা। ঠিক আছে? এটা তোমাদের SW থাকলো। ওকে? এরপরে এরপরে আমরা তাহলে এটা প্লাস দিয়ে তোমরা ক্যালকুলেশন করবা। এই জায়গায় প্লাস হবে, এই জায়গায় প্লাস হবে এবং এই জায়গায় প্লাস হবে, প্লাস বি হবে। ওকে? এটাইও তোমরা SW করবা। এইটা আমি একটু করাই দিই। ঠিক আছে? 10 নম্বর প্রবলেমটা আমরা একটু করাই। পর্যন্ত কাট করি। দেখো, 10 নম্বর প্রবলেমে তোমাকে লেফট হ্যান্ড সাইডে 1, তারপর হচ্ছে x মাইনাস এ, x1 মাইনাস এ, y মাইনাস বি, y1 মাইনাস বি, y2 মাইনাস বি দেওয়া আছে। এটা সমান এটা দেখাইতে হবে। তাহলে তুমি এই প্রথমে এখানে একটা কাজ করতে পারো। সেটা হচ্ছে ধরো এটা 1 1 1 আছে না? এই যে তুমি x x x1 x2 রাখো, y মাইনাস বি রাখো, y1 মাইনাস বি রাখো, y2 মাইনাস বি রাখো। এই অংশটা নিয়ে তুমি আরেকটা নির্ণায়ক বানাই ফেলো। 1 1 1, তারপর হচ্ছে এ এ এ, y মাইনাস বি, তারপর হচ্ছে y1 মাইনাস বি, y2 মাইনাস বি। ঠিক আছে? অর্থাৎ এই যে এই দুইটা মানে এই সেকেন্ড যে কলামটা ছিল ওটাকে ভেঙে আমরা দুইটা নির্ণায়কের বিয়োগফল আকারে লিখলাম। আশা করি কোনো সমস্যা নাই কারো এখানে। ঠিক আছে? এটা নির্ণায়কের একটা প্রপার্টিস ছিল, ধর্ম ছিল। এখন এই যে এখান থেকে তুমি যদি এ কমন নিয়ে ফেলো, দেখো এটাকে হুবহু আমরা যদি লিখি, এটাকে ধরো হুবহু আমরা লিখলাম এখানে। ঠিক আছে? এইখান থেকে তুমি যদি এটা কমন নিয়ে ফেলো, দেখো মাইনাস এটা কমন নিয়ে ফেললে 1 1 1, এখানে 1 1 1 হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে y মাইনাস বি, y1 মাইনাস বি, y2 মাইনাস বি। ঠিক আছে? তাহলে এই যে দুইটা কলাম সেম হয়ে গেল না? তাহলে এই নির্ণায়কের মান কত হচ্ছে? 0 হচ্ছে। তাহলে আমাদের কি থাকে এখানে? আমাদের থাকে হচ্ছে 1 1 1 থাকে, x x1 x2 থাকে। ঠিক সিমিলার ওয়েতে আমরা এই নির্ণায়কটাকে 3 নাম্বার কলামকে আমরা দুটা নির্ণায়কের যোগফল আকারে লিখবো। 3 নাম্বার কলামটা ভেঙে আমরা দুইটা নির্ণায়কের যোগফল আকারে লিখবো। প্রথমে y লিখলাম, y1 লিখলাম, y2 লিখলাম, মাইনাস দিলাম 1 1 1, তারপর হচ্ছে x x1 x2, তারপর হচ্ছে b কে আলাদা করে লিখলাম। ঠিক আছে? মাইনাস a ইনটু এটা তো অলরেডি 0, ঠিক না? দুইটা কলাম যেহেতু, এই কলাম আর এই কলাম যেহেতু সেম। ওকে? আচ্ছা। এবার দেখো তো এইখানে থাকে কি 1 1 1, x x1 x2, y y1 y2, তারপর ঠিক সিমিলারলি এখান থেকে b কমন নিলে কি থাকে? তোমার এখানে 1 1 1 থাকে, x x1 x2 থাকে, এখানে 1 1 1 থাকে। ঠিক সেম হইলো না? এখানেও দুইটা কলাম কি পরস্পর সেম না? তাহলে দুইটা কলাম যদি পরস্পর সেম হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এই নির্ণায়কের মানও কত লিখতে পারি? 0 লিখতে পারি। তাহলে আমাদের থাকে কি এখানে 1 1 1, তারপর হচ্ছে x x1
x2, তারপর হচ্ছে y, y1, y2 মাইনাস b ইন্টু 0। তাহলে এটার মান তো অলরেডি 0। তাহলে b ইন্টু 0 সমান হচ্ছে 0। তাহলে আমাদের টোটাল কি থাকে 1 1 1 x x1 x2 y y1 y2। এটাই কিন্তু আমাদের দেখাইতে বলছে। ওকে, দেখো এটা কিন্তু আমাদের দেখাইতে বলছে। ক্লিয়ার? তাহলে কাহিনী কি বোঝা গেল? কাহিনী বোঝা গেল? তো সবাই এই প্রবলেমটা 10 নম্বর প্রবলেমটা বুঝছো সবাই? এরপর এখানে 12 নম্বর প্রবলেমটা যদি দেখি, 11 নম্বরটা তো সেম দিছিলাম ঠিক না? 12 নম্বর প্রবলেমটা যদি আমরা দেখি, এইখানে 12 নম্বর প্রবলেম যশোর 2015-তে আসছে। এই প্রবলেমটা দেখি। ওকে, এটা এটা যদি তুমি প্রথমে যদি তুমি এটা সারি অথবা কলামকে তুমি যদি আলাদা আলাদা নির্ণায়কের যোগফল আকারে লিখো তাহলে এখানে অনেক বড় হয়ে যাবে। তুমি দেখো এই যে এটার সাথে আমি যদি তোমাকে বুঝাই যে এটার সাথে এই দুইটা কলাম নিয়ে একটা নির্ণায়ক হবে, আবার এটার সাথে এই দুইটা কলাম নিয়ে আরেকটা নির্ণায়ক হবে, মানে অনেক বড় হয়ে যাবে প্রবলেমটা। এজন্য এখানে আমরা কিছু শর্টকাট ক্যালকুলেশন করব। প্রথমে প্রথমে আমরা দেখো এইখানে এই যে বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, এই যে তিনটা কলাম আমরা যোগ করে দিব। যোগ করলে 2a প্লাস বি প্লাস সি পাবো। ঠিক আছে, এখানে আমি অন্য একটা কালার নিই। এগুলো যদি যোগ করে দিই তাহলে 2 পাবো, 2a প্লাস বি প্লাস সি পাবো। এই তিনটা কলাম যদি যোগ করে দিই তাহলে 2 কমন নিলে পি প্লাস কিউ প্লাস আর পাবো। 2 কমন নিলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড পাবো। ঠিক আছে, এখানে সি প্লাস এ, আর প্লাস কিউ, জেড প্লাস এক্স, এ প্লাস বি, পি প্লাস কিউ, এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে এখানে আমরা করলাম কি, আমরা করলাম কি এখানে, এইখানে আমরা করলাম হচ্ছে C1 কে চেঞ্জ করে C1 প্লাস C2 প্লাস C3, এই তিনটা কলামের যোগফল আকারে লিখলাম। ওকে, এরপর 2 কমন নিয়ে ফেলো। 2 কমন নিয়ে ফেললে আমাদের যে নির্ণায়কটা থাকবে সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি, তারপর হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর, তারপর হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এইখানে থাকবে সি প্লাস এ, পি প্লাস এ থাকবে, তারপর হচ্ছে এখানে আর প্লাস কিউ থাকবে, এইখানে জেড প্লাস এক্স থাকবে, এখানে এ প্লাস বি থাকবে, এইখানে বি প্লাস কিউ থাকবে, এখানে এক্স প্লাস ওয়াই থাকবে। ওকে, এরপর আমরা এখানে দেখো আমাদের টার্গেট হচ্ছে এই যে এই ধরনের এ পি এক্স, অর্থাৎ আলাদা আলাদা এখানে যে দুইটা টার্মে মানে দুইটা পি কিউ এক্স অথবা এবিসি, এগুলো যে দুইটা দুইটা যোগফল আকারে আছে এগুলোকে একটা একটা বানানো। ঠিক আছে, আমরা এবার এই যে 2 রাখলাম, এটা থেকে এটা বিয়োগ করে দিই। মানে এই যে এটা C1 না, এই C1 থেকে ধরো C2 বিয়োগ করে দিই। তাহলে C1 থেকে তুমি যদি C2 বিয়োগ করে দাও, সি আর এ চলে যাবে, শুধুমাত্র বি থাকবে। তারপর হচ্ছে এটা থেকে এটা বিয়োগ করে দিলে পি আর আর কিউ চলে যাবে, আর কিউ চলে গেলে শুধুমাত্র পি থাকবে, জেড আর এক্স চলে গেলে শুধুমাত্র ওয়াই থাকবে। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে সি প্লাস এ, আর প্লাস কিউ, জেড প্লাস এক্স, পি প্লাস কিউ, এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা এখানে আসলে কি করলাম, আমরা এখানে C1 কে আবার চেঞ্জ করছি, C1 থেকে C2 বিয়োগ করছি। ঠিক আছে, তাহলে চাইলে এই দুটা কাজ একসাথেই করা যায়। তোমরা যেহেতু বুঝবা না এই জন্য আমি আলাদা আলাদাভাবে করলাম। ঠিক আছে, তোমরা এগুলো 2-3 বার করলে দেখবা যে অনেক অ্যাডভান্স তুমি চিন্তা করতে পারতেছো। এখানে আমরা যেভাবে ভেঙে ভেঙে করতেছি, তুমি হয়তো এগুলো যখন 2-3 বার করে ফেলবা তখন অনেক বেশি অ্যাডভান্স তুমি চিন্তা করতে পারবা। ঠিক আছে, ওকে, সেম ওয়েতে আমরা এইটাকে একটু ছোট করার চেষ্টা করি এবং এটাকে একটু ছোট ছোট করার চেষ্টা করি। ঠিক আছে, ধরো 2 আছে, তো তুমি একটা কাজ করো, এটা থেকে এটা বিয়োগ করে দাও। ওকে, তাহলে বি পি ওয়াই থাকলো, সি প্লাস এ, আর প্লাস কিউ, জেড প্লাস এক্স। এইটা থেকে এটা তুমি যদি বিয়োগ করো তাহলে এইখানে এ থাকবে, এইখানে পি চলে যাবে, কিউ থাকবে, আর এইখান থেকে এখানে থাকবে এক্স। কথা ক্লিয়ার?
কি করলাম তাহলে এইখানে? এইখানে করলাম হচ্ছে C3 কে চেঞ্জ করলাম কিভাবে? C3 থেকে C1 বিয়োগ করে। ওকে? এইবার আমরা এদিকে কোনো একটা কালার ব্যবহার করে একটু পার্টিশন দিই। তবু দেখো সিমিলার ওয়েতে আমরা যদি এখানে আ এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে 2 থাকলো এইখানে। 2 থাকলো B, P, Y তারপর হচ্ছে এইটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে এখানে C থাকবে, R থাকবে এবং Z থাকবে। ঠিক আছে? এ, এ, ইউ, এক্স। ঠিক আছে? তাহলে এখানে আমরা কি করলাম? এইখানে করলাম হচ্ছে আমরা C2 কে চেঞ্জ করলাম। C2 থেকে C3 কে বিয়োগ করলাম। ওকে? এরপরে দেখো আমাদের অলমোস্ট মিলে গেছে প্রবলেমটা। বাট এখানে একটু উল্টা-পুল্টা আছে। কিরকম? আ এইখানে C1 টা আছে দেখো C3 তে। C2 টা আছে C1 এ। আবার এখানে C3 টা এখানে ৩ নাম্বার কলামটা আছে, এখানে ২ নাম্বার কলামে। ঠিক আছে? এইজন্য এটাকে একটু আমরা সোজা করব। উল্টা-পাল্টা আছে, আমরা এটাকে একটু সোজা করব। কিভাবে? দেখো, ১ম এ আমরা এইটাকে এই জায়গায় নিয়ে আসবো। এটাকে যদি আমরা এই জায়গায় নিয়ে আসি, এখানে 2 থাকলো, এইখানে এ, ইউ, এক্স নিয়ে আসলাম। বি, পি, ওয়াই নিয়ে গেলাম। সি, আর, জেড। এখন দেখো আমরা ২ টা কলামের পজিশন চেঞ্জ করছি না? রিপ্লেস করছি না? একটা জায়গায় আরেকটাকে রিপ্লেস করছি। এজন্য এই নির্ণায়কের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এটার আগে ছিল প্লাস। এটার চিহ্ন আগে ছিল কি? প্লাস ছিল। আগে ছিল প্লাস। এখন কি হয়ে যাবে? এই নির্ণায়কের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? এখন কি হয়ে যাবে? এখন ভাইয়া এইখানে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। ঠিক আছে? এখনো কিন্তু মিলে নাই দেখো। এটার সাথে এটা কিন্তু মিলে নাই। এজন্য আমরা আরেকটা কাজ করব। আবার কি করব? তাহলে এখানে করলাম কি এখানে? এইখানে করলাম হচ্ছে C1 কে C3 এর জায়গায় নিয়ে গেছি। C3 কে C1 এর জায়গায় নিয়ে আসছি। ঠিক আছে? আমরা এইবার এই দুটাকে রিপ্লেস করব। এটাকে এখানে নিয়ে আসবো, এটাকে এখানে নিয়ে যাব। ঠিক আছে? এটা যদি করি আমরা তাহলে আমাদের কি থাকবে এখানে? তাহলে আবার যেহেতু রিপ্লেস করতেছি, এই মাইনাসটা আবার কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে 2 থাকে এখানে। এ, ইউ, এক্স তাহলে এখানে বি, পি, ওয়াই, সি, আর, জেড। ঠিক আছে? তাহলে করলাম কি এখানে? এইখানে আমরা C2 এবং C3 রিপ্লেস করছি। রিপ্লেস করার পরে দেখো এটা চলে আসছে APX, APX, CRZ, BPY। আহ এটার সাথে মিলে নাই কেন? এটা আছে APX, BQY। আমরা কি কোথাও ভুল করেছি? এইখানে APX, P প্লাস কিউ। এটা মনে হচ্ছে এই জায়গায় P, এই জায়গায় কিউ, আর এই জায়গায় মনে হচ্ছে আমার পি হবে। ঠিক আছে? হয় প্রশ্নে এরকম হবে অথবা কোনো একটা জায়গায় আমরা এখানে মিস্টেক করেছি। কিন্তু সিস্টেমটা ঠিক আছে। ঠিক আছে? তোমরা কোনো একটা জায়গায় হয়তো যদি ভুল ধরতে পারো তাহলে আমাকে একটু কমেন্টে জানাইও যে কত নাম্বার মিনিটে আসলে আমরা ভুল করলাম এখানে। ঠিক আছে? আচ্ছা। এরপরে আমাদের কিন্তু এখনো এই টাইপটা শেষ হয় নাই। আমরা এটা ১২ নাম্বারটা করলাম। ১৩ নাম্বারটাও চাইলে তোমরা করতে পারবা। আমি জাস্ট একটু তোমাকে হিন্টস দিই। এটা বুয়েটে আসা একটা প্রবলেম। ১৫-১৬ তে আসছে। ঠিক আছে? ১৩ নাম্বারটা দেখো এখানে। এইখানে উম এটা সমান 0 প্রমাণ করতে হবে না? তাইলে কি করা যায়?
আচ্ছা, একটা কাজ করো যে তুমি এখানে এ গুণ করে দাও। প্রথম কলামে এ গুণ করে দাও। প্রথম কলামে তুমি যদি এ গুণ করে দাও, তাহলে এখানে এ দিয়ে তোমাকে ডিভাইড করতে হবে, ঠিক না? 1 ডিভাইড বাই এ। প্রথম কলামে এ গুণ করে দিলে এখানে এ বি সি হবে, এখানে 1 হবে, এইখানে 1 প্লাস এ বি হবে। দ্বিতীয় কলামে বি গুণ করে দাও। তোমাকে আবার বাইরে নিয়ে কিন্তু ভাগ করে দিতে হবে যেটা তুমি গুণ করতেছো। তাহলে এখানেও এ বি সি হবে, বি গুণ করে দিলে এখানে 1 হবে, আর বি গুণ করে দিলে 1 প্লাস বিসি। এখানে সি গুণ করে দিলে এবিসি, এইখানে 1 হবে, তারপর এইখানে সি গুণ করে দিলে 1 প্লাস এসি হবে। ঠিক আছে? এর পরের লাইন, এই যে এবিসি কমন নিয়ে ফেলো তুমি, এটা এই আর ওয়ান থেকে এবিসি কমন নিয়ে ফেলো। এই যে আর ওয়ান থেকে তুমি এবিসি কমন নিয়ে ফেলো। আর ওয়ান থেকে এবিসি কমন নিয়ে ফেললে 1 ওভার এবিসি টাইমস এবিসি, এখানে 1 1 1 1 1 1, বাকিটা লিখবা। ঠিক আছে? তাহলে যেহেতু দুইটা রো যেহেতু সেম, তাহলে এখানে এটা ক্যান্সেল করলে এখানে 1 থাকে, 1 ইন্টু, যেহেতু দুইটা রো সেম সেহেতু ওই নির্ণায়কের মান 0। বোঝা গেল? বইয়ের 15-16 আসছে একটা প্রবলেম। এরপর এটা অলরেডি আমরা করে আসছি একবার, এটা ডাবল পড়ে গেছে এখানে বইয়ে। আর এটা আমরা পরের টাইপ সলভ করবো। এটা এই টাইপের প্রবলেম না, এটা হবে টাইপ 3 তে হবে। ওকে, আমরা মোটামুটি নির্ণায়কের ধর্মাবলী ব্যবহার করে বিস্তার না করে যে প্রমাণগুলো আছে, এখানে আমরা অনেকগুলো প্রমাণ দেখলাম। এখানে যদি আমি তোমাকে ইম্পর্টেন্ট কোনটা যদি বলি, তাহলে 6 নাম্বারটা অবশ্যই ইম্পর্টেন্ট। তারপরে এই যে 7 8 9, এখানে সবগুলো সেম, 7 8 9 তিনটাই প্রবলেম সেম, এখান থেকে যে কোনো একটা দেখলে হবে ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এইখানে এই প্রবলেমটাও ইম্পর্টেন্ট, এটাও চাইলে দেখতে পারো। ঠিক আছে, আজকের লেকচার এতটুকু পর্যন্ত। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আমরা আজকে নির্ণায়কের ধর্মাবলী ব্যবহার করে প্রমাণ এই টাইপ পর্যন্ত করার কথা ছিল, বাট আমরা পরের লেকচারে এই টাইপ থেকে শুরু করবো ইনশাল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।